আসসালামু আলাইকুম। আজকে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি সলভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি এমডি রেসিডেন্ট নেফ্রোলজি ফেজ তে আছি। তো আপনারা সবাই জানেন যে ডিপ্লোমা অথবা রেসিডেন্সি, এফসিপিএস যে কোনো এক্সামের জন্যই আমাদের ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস যে রেসিডেন্সি কোশ্চেনটা হয়েছিল সেখানেও কিন্তু প্রায় 70+ কোশ্চেন হয়েছে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি থেকে। সো বুঝতেই পারছেন যে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রিটা কতটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যে কোনো ফ্যাকাল্টিদের জন্যই। তো আজকে আমরা চেষ্টা করব যে আপনাদের যে 100 মার্কের যে পরীক্ষাটা আপনারা দিয়েছেন তার সলভটাকে করার জন্য। কথা না বাড়িয়ে আমরা কোশ্চেনে সরাসরি চলে যাই। 1 নম্বর কোশ্চেনটা দেখেন যে প্লেটো ফেজ নিয়ে কোশ্চেন এসেছে। অর্থাৎ আমরা জানি যে কার্ডিয়াক মাসলের যে অ্যাকশন পটেনশিয়াল আছে তার একটা অংশ, তার একটা পার্ট হচ্ছে প্লেটো ফেজ। তো কোশ্চেনে বলেছে যে প্লেটো ফেজ অফ দি অ্যাকশন পটেনশিয়াল ইন কার্ডিয়াক মাসল, নাম্বার এ হচ্ছে কোইনসাইড করে উইথ এসটি সেগমেন্ট অফ দ্য ইসিজি, অর্থাৎ ইসিজির কোন সেগমেন্টের সাথে কোইনসাইড করে। বি নাম্বার হচ্ছে ডিউ টু ওপেনিং অফ দি ট্রানজিয়েন্ট ক্যালসিয়াম চ্যানেল, অর্থাৎ কোন চ্যানেল ওপেনিং এর কারণে হয়। তারপর হচ্ছে পটাশিয়াম ইনফ্লাক্সের কারণে হয় কিনা, ক্যালসিয়াম ইনফ্লাক্স কিনা, এবং প্রলং রিফ্র্যাক্টরি পিরিয়ড। এই কোশ্চেনটা সলভ করার আগে আপনারা একটু খেয়াল করেন, এখানে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাকশন পটেনশিয়াল কার্ডিয়াক মাসলের একটা ফিগার, তাই না? এটা হচ্ছে ফেজ 0, ফেজ 1, ফেজ 2। এই যে ফেজ 2, এইটুকুই হচ্ছে প্লেটো ফেজ। তো খেয়াল করেন এখানে ফেজ 0, 1, 2, 2 যে ফেজটা, এটা কেন হয়? ক্যালসিয়াম ইনফ্লাক্স। আর এই যে পটাশিয়াম ইফ্লাক্স যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু আগে থেকেই আছে ফেজ 1-এ। অর্থাৎ ফেজ 1-এ পটাশিয়াম বেশি বের হয়ে যাচ্ছিল, ফেজ 2-তে বের হওয়ার হারটা কমে গেছে, কিন্তু মেইনলি ক্যালসিয়াম ইনফ্লাক্সের কারণে প্লেটো ফেজ হয়েছে। এবং এখানে একটা খেয়াল করেন যে ইনফ্লাক্স অফ দি ক্যালসিয়াম থ্রো এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল, অর্থাৎ এই যে ক্যালসিয়ামটা ঢুকছে ফেজ 2-তে, সেটা একটা ক্যালসিয়াম চ্যানেলের কারণে। সেই চ্যানেলটার নাম হচ্ছে এল টাইপ। এল টাইপ মানে হচ্ছে লং লাস্টিং, লং লাস্টিং মানে হচ্ছে স্লো ক্যালসিয়াম চ্যানেল। ঠিক আছে, তাহলে এই ক্যালসিয়াম চ্যানেলটা হচ্ছে স্লো ক্যালসিয়াম চ্যানেল, নট ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট মানে হচ্ছে যেটা অল্প সময়ের জন্য খুলে আবার বন্ধ হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে লং লাস্টিং ক্যালসিয়াম চ্যানেল। এরপরে এখানে খেয়াল করেন যে এটা হলো আমাদের উপরে যেটা অ্যাকশন পটেনশিয়ালের যে ফিগার, এই ফিগারটাই। এবং তার নিচে খেয়াল করেন যে ফেজ 2টা কোইনসাইড করছে কার সাথে? যে এসটি সেগমেন্ট অফ দ্য ইসিজির সাথে। তাহলে অ্যাকশন পটেনশিয়ালের যে ফেজ 2 বা প্লেটো ফেজ কোইনসাইড উইথ এসটি সেগমেন্ট অফ ইসিজি। ওকে, তাহলে আমরা যদি এখন সলভ করি প্লেটো ফেজটা, যে এটা এসটি সেগমেন্টের সাথে কোইনসাইড করে, ট্রু। এবং বি নাম্বার ডিউ টু ওপেনিং অফ দি ট্রানজিয়েন্ট ক্যালসিয়াম চ্যানেল, ট্রানজিয়েন্ট নয়, ট্রানজিয়েন্ট মানে যেটা অল্প সময়ের জন্য খোলা থাকে, কিন্তু ডিউ টু ওপেনিং অফ দি লং লাস্টিং বা এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল, তাহলে এটা ফলস। পটাশিয়াম ইনফ্লাক্সের কারণে হয় না, এটা ফলস। ক্যালসিয়াম ইনফ্লাক্সের কারণে হয়, এটা ট্রু। এবং ই নাম্বারটা খেয়াল করে রেজাল্টস ইন প্রলং রিফ্র্যাক্টরি পিরিয়ড, অর্থাৎ এই প্লেটো ফেজের কারণে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কিন্তু কি হচ্ছে? প্রলং হচ্ছে। যে এখান থেকে ফেজ 0, 1, 2 এটাকে বলা হয় রিফ্র্যাক্টরি পিরিয়ড। হ্যাঁ, দেখেন এআরপি মানে হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। তাহলে এই যে প্লেটো ফেজ থাকার কারণে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা প্রলং হয়েছে। যদি প্লেটো ফেজ না থাকতো তাহলে রিফ্র্যাক্টরি পিরিয়ডটা শর্ট হয়ে যেত। সেটাই বলা হয়েছে যে রেজাল্টস ইন প্রলং রিফ্র্যাক্টরি পিরিয়ড। তাহলে এটা ট্রু। ট্রু, ফলস, ফলস, ট্রু, ট্রু। 2 নম্বর কোশ্চেন দেখেন যে দি টেন্ডেন্সি অফ টার্বুলেন্ট ফ্লো। আমরা জানি যে যে কোনো ব্লাড ভেসেলের মধ্য দিয়ে 2 ধরনের ফ্লো হয়। এটা হচ্ছে ল্যামিনার ফ্লো, যেটা একদম সরল রেখা বরাবর চলে। আর এটা হচ্ছে টার্বুলেন্স ফ্লো, ঠিক আছে, যেটা এরকম কেওয়েটিক মুভমেন্ট হয়, টার্বুলেন্ট ফ্লো। তো বলা হয়েছে যে টেন্ডেন্সি অফ টার্বুলেন্ট ফ্লো, টার্বুলেন্ট ফ্লো টেন্ডেন্সি কমে যাবে কখন? অর্থাৎ টার্বুলেন্স ফ্লো সাথে একটা রিলেশন আছে, ইনভার্সলি প্রপোর্শনাল আর ডিরেক্টলি প্রপোর্শনাল। এটা জানলেই আমরা কোশ্চেনটা আনসার করতে পারবো। এখানে খেয়াল করেন দেয়া আছে যে টেন্ডেন্সি অফ টার্বুলেন্স ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে ভেলোসিটি, ডায়ামিটার, ডেনসিটি। অর্থাৎ ভেলোসিটি, ডায়ামিটার, ডেনসিটি যত বাড়বে টার্বুলেন্স তত বাড়বে। এটাকে বলে রেনল্ডস নাম্বার বা রেনল্ডস আর ই। তাহলে ভেলোসিটিকে বলা হয় ভেলোসিটি, ডায়ামিটার, আর এটা হচ্ছে ডেনসিটি। ওকে, এটার সাথে হচ্ছে ডিরেক্টলি। আর ইনভার্সলি হচ্ছে ভিসকোসিটি এবং হেমাটোক্রিট।
ভিসকোসিটি এবং হেমাটোক্রিট, তার মানে হচ্ছে ভেলোসিটি, ডায়ামিটার, ডেনসিটি বাড়লে টার্বুলেন্স বাড়বে, ভিসকোসিটি, হেমাটোক্রিট বাড়লে টার্বুলেন্স কমবে। ওকে, মানে একটা সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক। এখানে কোশ্চেনে চেয়েছে যে টার্বুলেন্ট ফ্লো টেন্ডেন্সি কমে যাবে কখন? তাহলে ভেলোসিটি যদি বাড়ে তাহলে তো বেড়ে যাবে, কমে যাবে না। ডেনসিটি বাড়লে বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে ভেলোসিটি, ডেনসিটি, ডায়ামিটার এগুলো বাড়লে বেড়ে যাবে। কিন্তু যদি ভিসকোসিটি বাড়ে এবং হেমাটোক্রিট বাড়ে, তার সাথে ব্যস্তানুপাতিক যেহেতু রিলেশনটা, এই কারণে ভিসকোসিটি এবং হেমাটোক্রিট এই দুইটাতে টার্বুলেন্স ফ্লোটা কমে যাবে। আর একটা হচ্ছে ডায়ামিটার যদি বেড়ে যায় তখন টার্বুলেন্স ফ্লো বেড়ে যায়, আর ডায়ামিটার যদি কমে যায় তখন টার্বুলেন্স ফ্লোটা কমে যাবে। তাহলে আমাদের আনসার হচ্ছে সি ডি ই ট্রু, এ এবং বি হলো ফলস। 3 নম্বর কোশ্চেনটা দেখেন যে ইনক্রিজ আর্টারিয়াল প্রেশার উইদিন দি ক্যারোটিড সাইনাস রেজাল্টস ইন। এখানে আমরা যদি একটু ফিগার দেখাই আপনাদেরকে, দিস ইজ দি কমন ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি। ওকে, এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর এটা হলো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। তাহলে এখানে দেখেন কমন ক্যারোটিড আর্টারি যেখানে বাইফার্কেশন হলো, হ্যাঁ বাইফার্কেশন বলা হয় যেটাকে, এই জায়গাটাকে। তো এইখানে একটা আমাদের একটা বডি থাকে, একটা স্ট্রাকচার আছে, এটাকে বলে ক্যারোটিড বডি। তাহলে ক্যারোটিড বডির লোকেশনটা হচ্ছে বাইফার্কেশনে, এবং এই ক্যারোটিড বডি কেমো সেন্সিটিভ, মানে কেমো রিসেপ্টর সেন্সিটিভ, অর্থাৎ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো সেন্সিটিভ, হাইড্রোজেন। বাট এরপরে আরেকটা জায়গা আছে যেটাকে বলে ক্যারোটিড সাইনাস, এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির প্রক্সিমালি, এটা ডাইলেটেশন অফ দি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তাহলে এখানে দেখেন লেখা আছে প্রক্সিমাল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, অর্থাৎ ইন্টারনাল ক্যারোটিড আর্টারির প্রক্সিমালি এক জায়গায় ডাইলেটেশন হয়ে গেছে, এটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস। এই ক্যারোটিড সাইনাসে থাকে ব্যারো রিসেপ্টর। তাহলে ক্যারোটিড বডিতে থাকে কেমো রিসেপ্টর, আর ক্যারোটিড সাইনাসে থাকে আমাদের ব্যারো রিসেপ্টর, ব্যারো রিসেপ্টর। ওকে, তাহলে ক্যারোটিড সাইনাসে থাকে হচ্ছে ব্যারো রিসেপ্টর। এবং এই ক্যারোটিড সাইনাস যদি কোনো কারণে আমাদের প্রেশার কমে যায় বডিতে, তখন এই ক্যারোটিড সাইনাসটা, সাইনাসে যে ব্যারো রিসেপ্টর থাকে সেটা স্টিমুলেটেড হয়। তাহলে স্টিমুলেটেড হয়ে কি করে, সাপোজ আমার বডির প্রেশার কমে গেছে বা বেড়ে গেছে, তাকে ঠিক করতে হবে। তাহলে আমি দেখালাম যে আমার বডির বিপি বেড়ে গেছে, তখন বেড়ে গেলে সেটাকে কমাইতে হবে। তখন আমার কি হবে, এই যে ব্যারো রিসেপ্টর যেগুলো সেগুলো ফায়ারিং করবে, অর্থাৎ স্টিমুলেশন হবে ক্যারোটিড সাইনাসে। তাহলে ব্লাড প্রেশার বাড়লে তখন ব্লাড প্রেশার কমাবে কিভাবে? এই ক্যারোটিড সাইনাস স্টিমুলেশনের মাধ্যমে দুইটা কাজ হবে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আউটপুট কমানো, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক আউটপুট বাড়ানো। তাহলে প্যারাসিম্প্যাথেটিক আউটপুট যদি বাড়ায় তাহলে হার্ট রেট কি হবে, কমে যাবে, তাই না? কার্ডিয়াক আউটপুট কমে যাবে, বিপি কমে যাবে। আর সিম্প্যাথেটিক আউটপুট যদি কমে যায় তাহলে ভ্যাসোডাইলেটেশন হয়ে পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে এবং ব্লাড প্রেশার কমে যাবে। তাহলে মাথায় রাখতে হবে যে আমাদের যদি বিপি বেড়ে যায় তখন ব্যারো রিসেপ্টর রিফ্লেক্স এর মাধ্যমে এই প্রেশারকে কমানো হয়। সেইটা, সেই ব্যারো রিসেপ্টর রিফ্লেক্সটা স্টিমুলেশন হয় থ্রু দি ক্যারোটিড সাইনাস। এবং এটা দুইটা ভাবে আমার প্রেশারটা কমায়, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আউটপুট কমে যায়, আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক আউটপুট বেড়ে যায়। তো এখানে কোশ্চেনে চেয়েছে যে যদি প্রেশার বেড়ে যায়, তার মানে কোনো কারণে ব্লাড প্রেশার বেড়ে গেল, কোথায় বেড়ে গেল, ক্যারোটিড সাইনাসের মধ্যে, মানে ব্যারো রিসেপ্টরের মধ্যে, তখন কি হবে, তখন আমাদের প্রেশারটা কমে যাবে। কিভাবে কমবে? ব্রাডিকার্ডিয়া হয়ে কমবে, কারণ প্যারাসিম্প্যাথেটিক আউটপুট বেড়ে যাবে। হাইপারক্যাপনিয়া রিফ্লেক্স এটা হবে না, সিম্প্যাথেটিক টোন বাড়বে না, এটা কমবে। এবং এই সিম্প্যাথেটিক টোন কমার কারণে ডায়ামিটার অফ দি ব্লাড ভেসেলটা বেড়ে যাবে, অর্থাৎ ভেসো ডাইলেটেশন হবে। আর কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বেড়ে যাবে না, এটা কমে যাবে। তাহলে আমরা দেখলাম এখানে এ এবং ডি এই দুইটার মাধ্যমে যদি পিপি বেড়ে যায় তাহলে ক্যারোটিড সাইনাস সে প্রেশারটাকে কমাতে পারে। কোশ্চেনটা আবার দেখেন যে ইনক্রিজ আর্টারিয়াল প্রেশার উইদিন দি ক্যারোটিড সাইনাস রেজাল্টস ইন, অর্থাৎ যদি আমাদের প্রেশারটা যদি বেড়ে যায় ক্যারোটিড সাইনাসের মধ্যে, তখন কি কি হবে? তখন হচ্ছে আমাদের রিফ্লেক্স ব্রাডিকার্ডিয়া হবে এবং ইনক্রিজ ডায়ামিটার অফ ব্লাড ভেসেল। ঠিক আছে, এই দুইটা ঘটনা। আর সিম্প্যাথেটিক টোনটা বেড়ে যাবে না, কমে যাবে, কারণ প্রেশারটাকে কমাতে হবে। আর কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি কমে যাবে, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি কমে যাবে কারণ প্যারাসিম্প্যাথেটিক আউটপুট বেড়ে যাবে, তাই কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটিটা কমে যাবে। ওকে।
তাহলে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি হচ্ছে আমাদের কমে যাবে। এরপরে কোশ্চেন দেখেন যে আইভি ইনফিউশন, ইন্ট্রাভেনাস ইনফিউশন অফ অ্যাড্রেনালিন এন্ড নর অ্যাড্রেনালিন হ্যাভ ডিফারেন্ট অন, অর্থাৎ আমরা যদি অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন ইনফিউশন করি, অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন যদি ইনফিউশন করি, তাহলে সেই এপিনেফ্রিন বা নর এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিনের ফাংশনটা নিচের কোন কোন অর্গানের মধ্যে উপরে ডিফারেন্ট, আলাদা। মানে স্কেলিটাল মাসল, আমরা জানি যে স্কেলিটাল মাসলের উপরে নর এপিনেফ্রিন, নর এপিনেফ্রিনের কাজটা হচ্ছে, নর এপিনেফ্রিন কি করে, স্কেলিটাল মাসলের ব্লাড ফ্লো বাড়ায় আর এপিনেফ্রিন কমায়, তাহলে এটা আলাদা, তাহলে এটা ট্রু। এপিনেফ্রিন নর এপিনেফ্রিন বা সিম্প্যাথেটিক সিস্টেম কিডনি, রেনাল ব্লাড ফ্লো এবং স্কিনের ব্লাড ফ্লো দুইটাতেই ভ্যাজো কনস্ট্রিকশন করে, এখানে আলাদা না। অর্থাৎ এপিনেফ্রিনও রেনাল ব্লাড ফ্লোতে ভ্যাজো কনস্ট্রিকশন করে এবং নর এপিনেফ্রিনও রেনাল ব্লাড ফ্লো, স্কিন ব্লাড ফ্লো যেটা, সেটা ভ্যাজো কনস্ট্রিকশন করে। আবার নর এপিনেফ্রিনও সেম কাজ করে, রেনাল ব্লাড ফ্লো এবং স্কিন ব্লাড ফ্লো ভ্যাজো কনস্ট্রিকশন করে, তাহলে এটা আলাদা না। এটা দিয়ে আলাদা করা যাবে না। কিন্তু ডায়াস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার আমরা জানি যে নর এপিনেফ্রিন যেটা, নর এপিনেফ্রিন সেটা হচ্ছে বেশি ডায়াস্টোলিক বিপি বাড়ায়, ডায়াস্টোলিক বিপি বেশি বাড়ায় দেন এপিনেফ্রিন হচ্ছে। ওকে, তাহলে এটা ফাংশনটা আলাদা। আর হার্ট রেট, আমরা জানি যে এপিনেফ্রিন নর এপিনেফ্রিন দুইটার মধ্যে এপিনেফ্রিনটা হার্ট রেট বেশি বাড়ায়, এপিনেফ্রিনটা হার্ট রেট বেশি বাড়ায়। তাহলে দেখেন যে এপিনেফ্রিনের ফাংশনটা আলাদা, এপিনেফ্রিন নর এপিনেফ্রিন ফাংশনটা হার্ট রেটের উপর আলাদা, ডায়াস্টোলিক প্রেশারের উপর আলাদা, আর এটা হচ্ছে স্কেলিটাল মাসেল ব্লাড ফ্লোর উপরে আলাদা। সেক্ষেত্রে তাহলে আমাদের এ ডি ই এই তিনটাই হচ্ছে আনসার, ট্রু। এক্ষেত্রে এটা একটা গ্যাননের ফিগার, এই ফিগারটা একটু খেয়াল করেন, ফিগার 19-এর 5। এখানে দেখেন এপিনেফ্রিন, হ্যাঁ, আর এখানে হচ্ছে নর এপিনেফ্রিন। শুরুটা হচ্ছে হার্ট রেট, আমি যেটা বলেছিলাম যে হার্ট রেট কে বেশি বাড়ায়, খেয়াল করেন যে এখানে এটাতে এই যে এটা হচ্ছে বেশি হার্ট রেট বাড়ায় এপিনেফ্রিন। আবার হচ্ছে প্রেশার, আর্টারিয়াল বিপি, এটা হলো সিস্টোলিক বিপি, এটা হচ্ছে ডায়াস্টোলিক বিপি। খেয়াল করেন যে নরএপিনেফ্রিন সিস্টোলিক বিপিও বাড়াচ্ছে, ডায়াস্টোলিক বিপিও কিন্তু বাড়াচ্ছে। এপিনেফ্রিন কিন্তু সিস্টোলিক বিপি বাড়ায়, ডায়াস্টোলিক বিপি কিন্তু অতটা বাড়ায় না, একটু কমায়। তাহলে ডায়াস্টোলিক বিপি বেশি বাড়ায় কে, নরএপিনেফ্রিন। কার্ডিয়াক আউটপুট বেশি কে করে, ফোর্স অফ কার্ডিয়াক কন্ট্রাকশন, এপিনেফ্রিন। আর একটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, এটা কে বেশি বাড়ায়, নরএপিনেফ্রিন। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফিগারের মধ্যেই দেখা দেখা যাচ্ছে যে এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিনের যে ফাংশন, তার ডিফারেন্স। ওকে, তাহলে এখানে এ ডি ই এই তিনটা ট্রু, বি এবং সি হলো ফলস। ফলেট এন্ড ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি বোথ টিপিক্যালি প্রডিউস, অর্থাৎ ফলেট এবং ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হলে কি কি হয়। একটা মনে হচ্ছে যে সাব অ্যাকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দি স্পাইনাল কর্ড, এটা হতে পারে। ইন্টারমিটেন্ট গ্লোসাইটিস, ডায়রিয়া হতে পারে। মাইল্ড জন্ডিস স্প্লেনোমেগালি হতে পারে, কারণ প্যানসাইটোপেনিয়া হয়। ডিমেনশিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। মার্কড ওয়েট লস হয়। তাহলে এখানে এ বি সি ডি ট্রু, ই নাম্বারটা হচ্ছে ফলস। এখানে দেয়া আছে যে নিউরোলজিক্যাল ফাইন্ডিংস ইন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি, খুবই গুরুত্বপূর্ণ এই বক্সটা। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ নিউরোলজিক্যাল ফাইন্ডিংস, ক্লিনিক্যাল ফিচার্স। তারপরে এখানে দেয়া আছে, এখানে দেখেন মার্কড ওয়েট লসের কয়েকটা কারণ দেয়া আছে। কোন কোন কারণে, একটা হচ্ছে আইবিডি, ম্যালিগনেন্সি, টিউবারকুলোসিস। তাহলে মার্কড ওয়েট লসের কজ আইবিডি, ম্যালিগনেন্সি, টিউবারকুলোসিস। এরপরে হচ্ছে এমসিভি মোর দ্যান 100, অর্থাৎ ম্যাক্রোসাইটোসিসের কজেস অফ দি ম্যাক্রোসাইটোসিস। তাহলে আমরা জানি যে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম ম্যাক্রোসাইটোসিস করে, ফলেট ডেফিসিয়েন্সি হলে হয়। সিডেরোপ্লাস্টিক এনিমিয়া এবং থ্যালাসেমিয়া, এই দুইটাতে মাইক্রোসাইটোসিস হয়, ম্যাক্রো না, মাইক্রোসাইটোসিস। আর লিভার ডিজিজে ম্যাক্রোসাইটোসিস। তাহলে এ বি এবং হচ্ছে ই ট্রু, তাহলে এ বি ই হলো ট্রু। এটা এখানে দেখা যাচ্ছে যে প্রথমে যেটা দেয়া আছে মাইক্রোসাইটোসিস, দেখেন থ্যালাসেমিয়া, সিড্রোব্লাস্টিক এনিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া মাইক্রো। আর ম্যাক্রোসাইটোসিস হচ্ছে ফলেট ডেফিসিয়েন্সি, লিভার ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম,
পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই যে মাইক্রোসাইটোসিস, ম্যাক্রোসাইটোসিস। ওকে, প্রথম বিন টাইম ইজ প্রলংড ইন, খুব ইজি কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারে এসেছিল এই কোশ্চেনটা, যে প্রথম বিন টাইম কোথায় কোথায় বেড়ে যায়। তো প্রথম বিন টাইম ভন উইলবেন ডিজিজ, আইটিপি এগুলোতে বাড়ে না, কিন্তু লিভার ফেইলিওর, ডিআইসি, সিভিয়ার ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সি এগুলোতে প্রথম বিন টাইমটা বেড়ে যায়। ঠিক আছে, লিভার ফেইলিওর, ডিআইসি, সিভিয়ার ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সি। তো প্রথমেই দেখেন কিছু ফ্যাক্টরের কারণে প্রথম বিন টাইম বাড়তে পারে। কি কি ফ্যাক্টর? ফ্যাক্টর 1, 2, 5, 7, 1257 আর 10, এই ফ্যাক্টরের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে বাড়ে। হ্যাঁ, এই ফ্যাক্টরের মধ্যে তো 1 নম্বর আছে, তার মানে সিভিয়ার ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সি। এছাড়া আছে লিভার ডিজিজ, এছাড়া আছে ডিআইসি, আর একটা হচ্ছে ওয়ারফেরিন থেরাপি। এটা একটা ডেভিডসনের বক্স। প্রথম বিন টাইম অ্যাবনর্মাল কোথায় হবে? বিভিন্ন ফ্যাক্টর আছে, ডিআইসি। ঠিক আছে, এগুলোতে প্রথম বিন টাইমটা আমাদের প্রলং হতে। হিমোগ্লোবিনিউরিয়া অকার্স ইন, হিমোগ্লোবিনিউরিয়া অর্থাৎ হিমোগ্লোবিন হিমোলাইসিস হয়ে হিমোগ্লোবিন গুলো ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে হিমোগ্লোবিনিউরিয়া। কোথায় হয়? ব্ল্যাক ওয়াটার ফিভার, দ্যাট মিনস সিভিয়ার ম্যালেরিয়া, যেগুলো ফ্যালসিফেরাম ম্যালেরিয়া, সেগুলোতে সাধারণত এই যে হিমোগ্লোবিনিউরিয়া হতে পারে। তারপরে হচ্ছে বিটরুট, এই বিটরুট হচ্ছে এক ধরনের ফল, এটা খেলে ইউরিনটা একটু রেডিশ কালারের হয়, কিন্তু এটা মানে এটা না যে এটা হিমোগ্লোবিনিউরিয়া হচ্ছে। ব্লাড ট্রান্সফিউশন নাই, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনে হয়, যদি হইলে হতে পারে আর কি, ইন মিসম্যাচ। এক্সটেন্স সুপারফিশিয়াল বার্নে না, সাধারণত ডিপ বার্নে হতে পারে। আর স্ট্রেনাস এক্সারসাইজ, সিভিয়ার এক্সারসাইজ করলে হিমোগ্লোবিনিউরিয়া হতে পারে। তাহলে এখানে এ এবং ই, এই দুটো হচ্ছে ট্রু, বাকিগুলো হলো ফলস। তো এখানে কিছু কারণ দেয়া আছে হিমোগ্লোবিনিউরিয়া, এগুলো একটু পড়বেন। ইনকম্পেটিবল ব্লাড ট্রান্সফিউশন, ব্ল্যাক ওয়াটার ফিভার, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, পিএনএইচ, এই কজটা খুবই গুরুত্বপূর্ণ। প্যারাক্সিসমাল কোল্ড, হিমোগ্লোবিনিউরিয়া, স্ট্রেনাস এক্সারসাইজ, এটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। নেক্সট কোশ্চেন, ট্রানজেকশন অফ দ্য স্পাইনাল কর্ড এট দি লেভেল অফ দ্য T4, অর্থাৎ T4 লেভেল বরাবর যদি আমরা স্পাইনাল কর্ডকে কি করি? ট্রানজেকশন করি, তাহলে কি ঘটনা ঘটবে? দেখেন, এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। তো এই লেভেলটা যদি স্পাইনাল কর্ডের T4 চিন্তা করি, তো এখানে ট্রানজেকশন হয়েছে কোনো কারণে, তাহলে T4 এর নিচে, হ্যাঁ, বিলো দ্য লিশন বলা হয়, যেখানে লিশন হয়, এটা তো এখানে লিশন হয়েছে, যেখানে লিশন হবে সেই বিলো দ্য লিশন, মানে লিশনের নিচে হবে আপার মোটর নিউরন লিশন সাইন। তাহলে বিলো দ্য লিশন, লিশনের নিচে হবে আপার মোটর নিউরন লিশন ফিচার, আর এট দ্য লিশন বা এট দ্য লেভেলে হবে লোয়ার মোটর, অ্যাবাভ দ্য লিশন নর্মাল, মানে উপরে কোনো প্রবলেম নেই। তাহলে T4 এর নিচে আমাদের যত জার্ক আছে, যেমন হচ্ছে T4 এর নিচে কি জার্ক, যেমন নি জার্ক, যেমন নি জার্ক কি L3, L4, তারপর হচ্ছে অ্যাঙ্কেল জার্ক, তারপর হচ্ছে প্লান্টার, এগুলো সব কিন্তু এক্সারেটেড হবে, প্লান্টার এক্সটেন্সর হবে, অ্যাঙ্কেল এক্সারেটেড হবে, নি জার্কটা এক্সারেটেড হবে, অর্থাৎ বিলো দ্য লিশন আপার মোটর নিউরন ফিচার হবে। আর অ্যাভাব দ্য লিশন অর্থাৎ T4 এর উপরে আমাদের যে হাতের জারগুলো, যেমন বাইসেপস, C5, C6, ট্রাইসেপস, সুপাইনেটর, এগুলো কিন্তু সব নর্মাল থাকবে। ওকে, তাহলে এটা মাথায় রাখতে হবে যে বিলো দ্য লিশন হচ্ছে আপার মোটর, বিলো দ্য লিশন হচ্ছে আপার মোটর, অ্যাভাব দ্য লিশন নর্মাল, আর অ্যাট দ্য লিশন হচ্ছে লোয়ার মোটর। তাহলে এখানে যদি বলা হয় যে T4 লেভেলে ট্রানজেকশন হয়েছে, তাহলে লোয়ার লিম্বে সেন্সরি লস তো হবেই, তাই? লোয়ার লিম্বে সেন্সরি লস হবে, এবং প্লান্টার রেসপন্সটা কি হবে? ফ্লেক্সর না, এক্সটেনসর হবে, কারণ বিলো দ্য লিশন আপার মোটর। ফ্লাসিড প্যারালাইসিস হবে না, যেহেতু আপার মোটর নিউরন লিশনে ফিচার হবে, এখানে স্প্যাস্টিক প্যারালাইসিস হবে। আপার লিম্বটা রিজিডিটি হবে না, আপার লিম্বটা কি থাকবে? নর্মাল থাকবে। এবং নিচেরটা যেটা, যে আপার মোটর নিউরন সাইন অফ দি লোয়ার লিম্ব, অর্থাৎ লোয়ার লিম্বের কি পাওয়া যাবে? আপার মোটর নিউরন সাইন পাওয়া যাবে। তাহলে এখানে দেখেন এ নাম্বারটা ট্রু, সেন্সরি লস হচ্ছে লোয়ার লিম্বে, আর লোয়ার লিম্বে আপার মোটর নিউরন সাইন হচ্ছে। বাকিগুলো কিন্তু ফলস, কারণ প্লান্টার রেসপন্সটা এক্সটেন্সর হবে, আপার লিম্বটা রিজিড হবে না, নর্মাল থাকবে, কারণ অ্যাবাভ দ্য লিশন। আর লোয়ার লিম্বের যে প্যারালাইসিস হবে সেটা হচ্ছে স্প্যাস্টিক টাইপ অফ প্যারালাইসিস হবে।
যেখানে এখানে দেয়া আছে সায়েন্স অফ দি স্পাইনাল কর্ড কম্প্রেশন, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এরপরে যে কোশ্চেনটা, যে জয়েন্ট পজিশন সেন্স ইন দি লেফট আর্ম ইজ ইম্পেয়ার্ড ইফ দেয়ার ইজ ড্যামেজ টু। এটার আগে একটু একটা ফিগার দেখায়, যে জয়েন্ট পজিশন সেন্স সাধারণত আমাদের ডর্সাল কলাম দিয়ে যায়, তাই না? ডর্সাল কলাম। তাহলে এই যে খেয়াল করেন যে ডর্সাল কলাম, এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড লেভেল, এইটুকু। এটা হচ্ছে মেডুলা, এটা হচ্ছে থ্যালামাস, এটা হচ্ছে কর্টেক্স। তাহলে স্পাইনাল কর্ড লেভেলে, অর্থাৎ আমার যেই পাশ থেকে ডর্সাল কলাম এন্টার করে স্পাইনাল কর্ডে, অর্থাৎ লেফট আর্মে বলেছে, তাহলে সেটা কি হবে, যে পাশ থেকে সেই পাশে এন্টার করে সে হচ্ছে মেরুলাতে যে সে ডিকাসেশন করে, এই যে মেরুলাতে যে সাইড চেঞ্জ করতেছে, করার পরে লেফট সাইডেরটা কিন্তু রাইট সাইড দিয়ে যাচ্ছে, রাইট থ্যালামাস, রাইট পোস্টেরিয়র সেন্ট্রাল জাইরাস। দেখেন একইভাবে এই যে ডর্সাল, যেটা আমাদের ডর্সাল কলাম, এই যে ডর্সাল কলাম দেখেন এইখান থেকেই করে ডর্সাল কলামটা স্পাইনাল কর্ড থেকে ঢুকে সে কিন্তু মেরুলাতে যে ডিকাসেশন করে তার সাইড চেঞ্জ করে এটা রাইট সাইডে চলে গেল, মানে অপোজিট সাইডে চলে গেল। তাহলে আমরা খুব ইজিলি দেখতে পারি যে লেফট সাইডে, এটা হচ্ছে লেফট সাইডের আমার সেন্সেশন। তাহলে যদি লেফট আর্মে যদি জয়েন্ট পজিশন ইম্পেয়ার্ড হয়, মানে লেফট আর্মে যদি কেউ জয়েন্ট পজিশন না পায়, তাহলে তার সমস্যা হইতে পারে কয়েকটা জায়গায়। একটা হইতে পারে, হয় তার লেফট ডর্সাল কলামে সমস্যা হয়েছে, তাই না? লেফট ডর্সাল কলামে সমস্যা হয়েছে, অথবা তার হচ্ছে থ্যালামাসের লেফট সাইডে না, থ্যালামাসের রাইট সাইডে, লেফট দিয়ে ফল দিছে, রাইট সাইডে থ্যালামাসে, অথবা পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দি রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, অর্থাৎ এই জায়গাটাকে বলে পোস্ট সেন্ট্রাল জাইরাস। এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ারের এই জায়গাটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস, পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দি রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, রাইট সাইড অফ দি থ্যালামাস, আর লেফট ডর্সাল কলাম, এই তিন জায়গায় যদি সমস্যা হয়, তখনই আমার জয়েন্ট পজিশন সেন্সটা কি হবে, ইম্পেয়ার্ড হয়ে যাবে। তাহলে জয়েন্ট পজিশন সেন্স ইন দি লেফট আর্ম ইজ ইম্পেয়ার্ড ইফ দেয়ার ইজ ড্যামেজ টু দি থ্যালামাস অন দি লেফট সাইড, না থ্যালামাস অন দি রাইট সাইড। তারপর হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দি রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে, এটা ট্রু, সেরিবেলামের সাথে সম্পর্ক নেই, সুপ্রার কলিকুলাসের সাথে জয়েন্ট পজিশনের সম্পর্ক নেই। লেফট ডর্সাল কলাম ইন দি আপার সার্ভাইকাল রিজিয়ন, এটা হচ্ছে ট্রু, লেফট ডর্সাল কলাম ইন দি আপার সার্ভাইকাল রিজিয়ন। ওকে, এরপর দেখেন 11 নম্বর কোশ্চেন, ফিচার্স অফ দি হর্নার সিনড্রোম। হর্নার সিনড্রোমের ফিচার্স বলেছে যে 1 নম্বর হচ্ছে স্মল পিউপিল দ্যাট ডাজ নট রিঅ্যাক্ট টু লাইট। আমরা জানি যে হর্নার সিনড্রোমে মায়োসিস হয়, হর্নার সিনড্রোমে কি হয়, মায়োসিস হয়। হ্যাঁ, হর্নার সিনড্রোমে হচ্ছে মায়োসিস হয়, মায়োসিস হয়। মায়োসিস মানে হচ্ছে পিউপিলটা এরকম যদি আগে থাকে তাহলে সেটা ছোট হয়ে যায়, কিন্তু পিউপিল ছোট হয়ে গেল লাইট রিফ্লেক্স ইনট্যাক্ট থাকে, অর্থাৎ ডাজ নট রিঅ্যাক্ট টু লাইট, এটা ফলস। রিঅ্যাক্ট টু লাইট, রিঅ্যাক্ট টু লাইট অর্থাৎ লাইট রিফ্লেক্সে কোনো প্রবলেম নেই হর্নার সিনড্রোমে, তাহলে এটা ফলস। এরপরে বলছে আমরা জানি যে হর্নার সিনড্রোমে পার্শিয়াল টোসিস হয়, হ্যাঁ টোসিস হয়, টোসিস হয়। এখন বলছে যে এই যে টোসিস হয়, সেটা বলছে যে পার্শিয়াল টোসিস দ্যাট ডিসঅ্যাপিয়ার উইথ ট্রপিক্যাল ফিনাইলেফ্রিন, অর্থাৎ সিম্প্যাথেটিক সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ দিলে সেই টোসিসটা ঠিক হয় কিনা, না সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ দিলে সেই টোসিস আবার ডিসঅ্যাপিয়ার করে না বা ঠিক হয়ে যায় না, তাহলে এটা ফলস। এবং সি নাম্বার, ইনক্রিজ সোয়েটিং অফ স্কিন অ্যারাউন্ড দ্য আই, অর্থাৎ চোখের চারপাশে সোয়েটিং বাড়ে কিনা, চোখের চারপাশে সোয়েটিং আরো কমে যায়, যেটাকে বলে অ্যানহাইড্রোসিস, তাহলে এটা ফলস। আর আপ ড্রয়িং অফ দি লোয়ার আইলিডস, এর অর্থ হচ্ছে যে নিচের আইলিডটা উপরের দিকে উঠে যায় কিনা, নো। হর্নার সিনড্রোমে আপার আইলিডটা ডাউন ড্রয়িং হয়, অর্থাৎ আপার আইলিডটা নিচের দিকে নেমে যায়, আপার আইলিড যেটা ছিল এটা নিচের দিকে নেমে যায়। আর কনজাংটিভাল ইনজেকশন হয় কিনা এরকম বইপত্রে নাই, তো এটাও ফলস। তো এখানে এ বি সি ডি ই, এগুলো ফলস ফিচার্স অফ দি হর্নার সিনড্রোম। তো এখানে খেয়াল করেন যে আমাদের এই যে হর্নার সিনড্রোম, ঠিক আছে, যে এই ছবিটা খেয়াল করেন, এটা হচ্ছে হর্নার সিনড্রোম, এটা আপার আইলিডটা ডাউন ড্রয়িং হয়ে গেছে, এই পিউপিল হচ্ছে, এই পিউপিলটা কিন্তু ছোট হয়ে গেছে, মায়োসিস, মায়োসিস হয়ে গেছে।
কমপ্লায়েন্স অফ দি লাংস ইজ গ্রেটার, অর্থাৎ লাং কমপ্লায়েন্সটা বেড়ে যায় অ্যাডাল্টস বেশি না ইনফ্যান্টসের বেশি? অবশ্যই অ্যাডাল্টদের লাংসের প্রসারিত হওয়ার ক্ষমতাটা বেশি। তাহলে কমপ্লায়েন্স অফ দি লাংস ইজ গ্রেটার অ্যাডাল্টস দেন ইনফ্যান্টস, এটা ট্রু। কমপ্লায়েন্স অফ দি লাংস ইজ গ্রেটার ডিউরিং ফোর্সফুল রেসপিরেশন দেন কোয়াইট ব্রিদিং, অর্থাৎ কখন কমপ্লায়েন্সটা বেশি হবে, ফোর্সফুলি নাকি কোয়াইট ব্রিদিং? নর্মাল কোয়াইট ব্রিদিং এ কমপ্লায়েন্সটা বেশি হবে। এবং সি নাম্বার, দি কমপ্লায়েন্স অফ দি লাংস অ্যান্ড থোরাক্স টুগেদার, অর্থাৎ লাংস এবং থোরাক্স একসাথে যে কমপ্লায়েন্স হয় তার চেয়ে শুধুমাত্র লাংসের কমপ্লায়েন্সটা বেশি, এটা ট্রু। তাহলে লাংসের কমপ্লায়েন্স অ্যাডাল্টদের বেশি, হ্যাঁ। তারপরে লাংসের কমপ্লায়েন্স থোরাক্স একসাথে চেয়ে বেশি। আর কমপ্লায়েন্স অফ দি লাংস ইজ গ্রেটার ইন স্যালাইন ফিল্ড দেন এয়ার ফিল্ড অ্যালভিউলাই, অর্থাৎ একটা অ্যালভিউলাসকে যদি আমরা স্যালাইন দিয়ে পূর্ণ করি, একটা অ্যালভিউলাসকে যদি আমরা এয়ার দিয়ে পূর্ণ করি, তাহলে দেখা যায় যে যাকে স্যালাইন দিয়ে পূর্ণ করা হয় তার আমাদের কমপ্লায়েন্স বেশি, কারণ তার সারফেস টেনশন কম থাকে। যেই অ্যালভিউলাসটাকে স্যালাইন দিয়ে পূর্ণ করা হয় তার সারফেস টেনশন কম থাকে, তাই কমপ্লায়েন্সটা বেশি থাকে। কমপ্লায়েন্স অফ দ্য লাংস ইজ গ্রেটার ইন স্যালাইন ফিল্ড, ঠিক আছে, এটা ট্রু। আর হাইপার ভেন্টিলেশনে কমপ্লায়েন্স বাড়ে না। তাহলে এ সি ডি এই তিনটা হচ্ছে ট্রু। দেখেন এখানে কমপ্লায়েন্স নিয়ে কয়েকটা লাইন দেওয়া আছে, যে কমপ্লায়েন্স মানে কি। কমপ্লায়েন্স মানে হচ্ছে ডিস্টেন্সিবিলিটি অ্যান্ড এক্সপ্যান্সিবিলিটি অফ দি লাংস। কমপ্লায়েন্স হচ্ছে ইলাস্টিসিটির ব্যস্তানুপাতিক, খুবই গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর পয়েন্টটা দেখেন, যে কমপ্লায়েন্স অফ দি লাংস ইজ ডাবল দেন দি কমপ্লায়েন্স অফ দ্য লাংস অ্যান্ড থোরাক্স টুগেদার, অর্থাৎ লাংস এবং থোরাক্স একসাথে যে কমপ্লায়েন্স 130, শুধুমাত্র লাংসের কমপ্লায়েন্স 220। আর রিস্ট্রিকটিভ লাং ডিজে কমপ্লায়েন্স কমে যায়, অবস্ট্রাকটিভ বেড়ে যায়। কমপ্লায়েন্স ওল্ড এজে বেশি অ্যাডাল্টদের চেয়ে, আবার ইনফ্যান্টদের চেয়ে অ্যাডাল্টে বেশি। কমপ্লায়েন্স ইজ গ্রেটার ইন স্যালাইন ফিল্ড দেন এয়ার ফিল্ড অ্যালভিউলাই। স্যালাইন ফিল্ডের চেয়ে মানে এয়ার ফিল্ডের চেয়ে স্যালাইন ফিল্ডে কমপ্লায়েন্সটা বেশি। হ্যালডেন ইফেক্ট এ নাম্বার যেটা, এটা হ্যালডেন ইফেক্টের একটা ডেফিনেশন দেওয়ার ট্রাই করেছে, যে হ্যালডেন ইফেক্ট মানে কি। হ্যালডেন ইফেক্ট মানে হচ্ছে, এটা যদি আমাদের টিস্যু হয়, এই টিস্যুতে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে লাংসের ক্যাপিলারি দিয়ে লাংস দিয়ে বের করে দেওয়া, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করে। তো দেখেন এ নাম্বার বলেছে যে বাইন্ডিং অফ দি অক্সিজেন উইথ হিমোগ্লোবিন টেন্ডস টু রিলিজ কার্বন ডাইঅক্সাইড টু দি টিস্যু। তো এখানে আমাদের হ্যালডেন ইফেক্টে দেখা যাচ্ছে যে প্রথমে যে কোশ্চেন অপশনটা বলেছে যে বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন টেন্ডস টু রিলিজ কার্বন ডাইঅক্সাইড টু দ্য টিস্যু, অর্থাৎ বলতে চাইছে যে এই হ্যালডেন ইফেক্টে কার্বন ডাইঅক্সাইড টিস্যুতে রিলিজ হয় কিনা। টিস্যুতে রিলিজ হয় কিনা না, হ্যালডেন ইফেক্টে কি হয়, অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন বাইন্ড করে, এর কারণে এর কার্বন ডাইঅক্সাইডটা টিস্যু থেকে ডিসপ্লেস হয়ে চলে যায়, রিলিজ হয় না। এখানে জাস্ট ডিসপ্লেস দিয়ে দিলেই এই ডেফিনেশনটা ঠিক ছিল, হ্যালডেন ইফেক্টের ডেফিনেশন। তাহলে এটা ফলস। ডিসপ্লেস মানে চলে যায়, তাহলে এটা ফলস। তারপরে এখানে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট প্রমোট হয়, এটা ট্রু, এবং এটা ডিপেন্ড করে পিসিও2 না পিও2 উপরে। এবং ডি নাম্বার দেখেন, ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড ইন্টার্স দি অ্যালভিউলাই ফ্রম ব্লাড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা যেটা এই টিস্যু থেকে আসে সেটা অ্যালভিউলাসে ঢুকে, রক্ত থেকে। এই যে কার্বন ডাইঅক্সাইডটা পালমোনারি ক্যাপিলারি থেকে ব্লাডের মধ্যে, ব্লাড থেকে অ্যালভিউলাসের মধ্যে ঢুকে, তাহলে এটা ট্রু, কারণ কার্বন ডাইঅক্সাইডটাকে বের হতে হবে। এই নাম্বার দেখেন, ইনক্রিজ পিক আপ অফ কার্বন ডাইঅক্সাইড বাই দি ব্লাড ফ্রম দ্য টিস্যু, অর্থাৎ এই টিস্যু থেকে, এই যেটা যদি টিস্যু হয়, এই টিস্যু থেকে রক্ত কি করে, কার্বন ডাইঅক্সাইডকে পিক আপ করে তারপরে এই পালমোনারি টিস্যুতে নিয়ে যায়, পালমোনারি ক্যাপিলারিতে নিয়ে এখান থেকে বের করে দেয়।
তাহলে এটাও ট্রু। হ্যাঁ, এই সবগুলো তাহলে বি ডি ই এই তিনটা হচ্ছে ট্রু, এ এবং সি হলো ফলস। তাহলে আপনারা বোর ইফেক্ট এবং হেলডেন ইফেক্ট এই দুইটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। বোর ইফেক্টের কাজ হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট করা লাংস থেকে টিস্যু, এই যে অক্সিজেন ট্রান্সপোর্ট ফ্রম, আর হেলডেন ইফেক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট ফ্রম টিস্যু টু দি লাংস। এরপরে ইফেক্টস অফ মুভিং টু হাই অল্টিটিউড দেয়ার ইজ ইনক্রিজ ইন, অর্থাৎ যদি অ্যাক্লিমেটাইজেশন হয়, অ্যাক্লিমেটাইজেশন হলে অ্যালভিউলার ভেন্টিলেশন কি হবে? অ্যালভিউলার ভেন্টিলেশন বাড়বে। বাইকার্বনের লেভেল কি হবে? আমরা জানি যদি হাই অল্টিটিউডে যায় তাহলে হাইপোক্সিয়া হয় এবং কার্বন ডাইঅক্সাইড এবং হাইপার ভেন্টিলেশনের কারণে কার্বন ডাইঅক্সাইড লেভেল কমে যায়। কার্বন ডাইঅক্সাইড লেভেল কমে যাওয়ার কারণে পিএইচ বেড়ে যেয়ে রেসপিরেটরি অ্যালকালোসিস হয়, রেসপিরেটরি অ্যালকালোসিস হয়। ওকে, তাহলে আমরা জানি যে পিএইচ বাইকার্বনেট ডিভাইডেড বাই পিসিও2, যেহেতু এই রেসপিরেটরি অ্যালকালোসিসে পিসিও2 কম থাকে, পিএইচ বেশি থাকে। এখন আমাকে কম্পেনসেশন যখন করতে যায় করা হয় কম্পেনসেশনের সময়, কম্পেনসেশন করতে যে এই বাইকার্বনেট লেভেলটা কমে যায়, কম্পেনসেশন করতে যে বাইকার্বনেট লেভেলটা কমে যায়, তখন পিএইচ ঠিক হয়ে যায়, কারেকশন হয় বা কম্পেনসেটেড হয়, পিএইচ নর্মাল হয়। তাহলে দেখেন বলছে যে হাই অল্টিটিউডে গেলে বাইকার্বনেট লেভেল বাড়বে কিনা? বাইকার্বনেট লেভেল বাড়বে না, বাইকার্বনেট লেভেল কমবে ডিউ টু কম্পেনসেশন। তাহলে বাইকার্বনেট লেভেলটা কমে যাবে, বেড়ে যাবে না। এবং ডিফিউজিং ক্যাপাসিটি, লাংসের ডিফিউজিং ক্যাপাসিটি কিভাবে বেড়ে যাবে? পিও2 বেড়ে যাবে কিনা? না, পিও2 কমে যাবে, হাইপোক্সিয়া হবে এবং ইরেথ্রোপয়েটিন লেভেল বেড়ে যাবে, কারণ আমরা জানি যে এখানে পলিসাইথেমিয়া হয়, হাইপোক্সিয়া হয়ে ইরেথ্রোপয়েটিন লেভেলটা বেড়ে যায়। তাহলে হাই অল্টিটিউডে ভেন্টিলেশন বেড়ে যাবে, ডিফিউজিং ক্যাপাসিটি বেড়ে যাবে, ইরেথ্রোপয়েটিন লেভেল বেড়ে যাবে, পিও2 কমবে আর পিসিও2 কমবে, বাইকার্বনেট লেভেলও কম্পেনসেশনের কারণে কমে যাবে। কাটিং দি পেলভিক নার্ভ সাপ্লাই দি ইউরিনারি ব্লাডার মে কজ, অর্থাৎ ইউরিনারি ব্লাডারে যদি পেলভিক নার্ভ কেটে ফেলা হয়, এখানে খেয়াল করেন দিস ইজ দি পেলভিক নার্ভ, দিস ইজ দি পেলভিক নার্ভ, যে এটা হচ্ছে পেলভিক নার্ভ। তাহলে পেলভিক নার্ভ কোন ধরনের সেন্সেশন ক্যারি করে? প্যারাসিম্পেথেটিক সেন্সেশন ক্যারি করে। তারপরে হচ্ছে স্যাক্রাল 2, স্যাক্রাল 3, স্যাক্রাল 4, তার রুট ভ্যালু হচ্ছে এটা। তাহলে যদি এই পেলভিক নার্ভ কেটে ফেলা হয় বা প্যারাসিম্পেথিক নার্ভ কেটে ফেলা হয়, তাহলে কি সমস্যা হবে? প্যারাসিম্পেথেটিকের নর্মাল ফাংশন কি? এই যে এখানে দেখেন যে প্যারাসিম্পেথেটিকের নর্মাল ফাংশন হচ্ছে ডেট্রোসার মাসলকে কন্ট্রাকশন করে, ইন্টারনাল স্ফিংক্টারটাকে রিল্যাক্স করে। অর্থাৎ এই যে ডেট্রোসার মাসল আছে ব্লাডারের মধ্যে, এটাকে কন্ট্রাকশন করে, ইন্টারনাল স্ফিংক্টারটাকে রিল্যাক্স করে ইউরিনেশনে হেল্প করে। কিন্তু যদি এই প্যারাসিম্পেথেটিক নষ্ট হয়, তখন কি হবে? ডেট্রোসার মাসল কন্ট্রাকশন হবে না, আর ইন্টারনাল স্ফিংক্টার রিল্যাক্স না হয়ে সে কন্ট্রাক্টেড হয়ে থাকবে, তখন ইউরিন বের হতে পারবে না, ইউরিনটা ইউরিনারি ব্লাডারের মধ্যে জমে থাকবে, ইউরিনটা ইউরিনারি ব্লাডারের মধ্যে জমে থাকবে। হ্যাঁ, সেটাকে বলা হয় অ্যাটনিক ব্লাডার, বা এই তখন যে ইনকন্টিনেন্স হয় তাকে বলা হয় ওভারফ্লো ইনকন্টিনেন্স। ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝলাম যে যদি কোশ্চেনে যেটা চেয়েছে আহ, যে যদি পেলভিক নার্ভ কেটে ফেলা হয় তাহলে প্যারাসিম্পেথেটিক নষ্ট হচ্ছে, তখন কি কি হবে? প্যারাসিম্পেথেটিক কিছুটা পেইন সেন্সেশনও ক্যারি করে ব্লাডারে, তো পেইন সেন্সেশনটা লস হবে, দিস ইজ দি ট্রু। ইন্টারনাল স্ফিংটার টোনটা লস হবে না। নর্মালি প্যারাসিম্পেথেটিকের ফাংশন হচ্ছে ইন্টারনাল স্ফিংটারের টোনটাকে লস করে ইউরিনটা হেল্প করা বা কমায় রিল্যাক্স করে। কিন্তু যদি প্যারাসিম্পেথেটিক নষ্ট হয় তাহলে ইন্টারনাল স্ফিংটার টোনটা আরো বেড়ে যাবে, ঠিক আছে, কন্ট্রাক্টেড হবে, এখানে অ্যাটনিক ব্লাডার হবে। লোয়ার মোটর নিউরন টাইপ অফ লিশনের কারণে অ্যাটনিক ব্লাডার হয়, ওভার অ্যাক্টিভ ব্লাডার না। আর ই নাম্বারটা হচ্ছে যে আহ, যখন প্যারাসিম্পেথি নষ্ট হবে, তখন তো আমাদের যে ডেট্রোসার মাসল সে কন্ট্রাক্ট করতে পারবে না, তখন সে রিল্যাক্স হয়ে থাকবে, ব্লাডার ধীরে ধীরে ডিস্টেন্ডেড হইতে থাকবে এবং একসময় ওভারফ্লো ইনকন্টিনেন্স হবে। তাহলে এটা true। তাহলে যদি অ্যাটনিক ব্লাডার হয় তখন আমাদের পেইন সেন্সেশন লস হচ্ছে, আর ব্লাডার ডিস্টেনশন হয়ে ওভারফ্লো ইনকন্টিনেন্স হচ্ছে। তাহলে এখানে এ ট্রু, সি ট্রু, আর এটা হলো ই ট্রু। এরপর 16 নম্বর কোশ্চেন দেখেন, অটাকয়েডস দ্যাট ডিক্রিজ রেনাল ব্লাড ফ্লো এন্ড জিএফআর। তাহলে ব্রাডিকাইনিন একটা অটাকয়েড, কিন্তু সে রেনাল ব্লাড ফ্লো জিএফআর বাড়ায়,
এখানে বলছে কি কে কমায়, তাহলে এটা ফলস। এপিনেফ্রিন এটা অটোকয়েড না, এটা হচ্ছে একটা হরমোন, পিওর হরমোন। ওকে, তাহলে এটা যদিও রেনাল ব্লাড ফ্লো জিএফআর কমায়, কিন্তু এটা অটোকয়েড নয়, এই কারণে এটা ফলস। এনএসাইড এটা যদিও রেনাল ব্লাড ফ্লো জিএফআর দুইটাই কমায়, কিন্তু এটা কোনো অটোকয়েড নয়। হ্যাঁ, এটা একটা এনএসাইড ফার্মাকোলজিক্যাল সাবস্টেন্স, এটা কোনো অটোকয়েড নয়। অ্যান্ডোথেলিন এটা একটা অটোকয়েডস, এটা রেনাল ব্লাড ফ্লো জিএফআর দুইটাই কমায়। অ্যাঞ্জিওটেনসিন 2 এটা একটা অটোকয়েড, এটা রেনাল ব্লাড ফ্লো কমায়, বাট অ্যাঞ্জিওটেনসিন 2 কিন্তু নর্মালি জিএফআর বাড়ায়, এই কারণে এটা ফলস। তাহলে অ্যাঞ্জিওটেনসিন 2 নর্মালি জিএফআর কমায় না, সে নর্মালি অ্যাঞ্জিওটেনসিন 2 জিএফআর বাড়ায়, এই কারণে এটা ফলস। তাহলে এখানে আনসার হচ্ছে একটাই, এটা হচ্ছে অ্যান্ডোথেলিন। এরপর দেখেন দি মিকচুরেশন রিফ্লেক্স, বলা হয়েছে যে যদি মিকচুরেশন রিফ্লেক্স পাওয়ারফুল এনাফ হয়, তাহলে রিল্যাক্সেশন অফ দি এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টার হবে কিনা। খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের যেটা আগে দেখালাম যে ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার মিকচুরেশন রিফ্লেক্স। মিকচুরেশন উদ্দেশ্য কি? মিকচুরেশন উদ্দেশ্য হচ্ছে মিকচুরেশনে হেল্প করা, মিকচুরেশন করানো। তাহলে মিকচুরেশন রিফ্লেক্সটা যদি পাওয়ারফুল হয়, তখন কি হবে? এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টার রিল্যাক্স হয়ে ইউরিনেশনে হেল্প করবে, এটা ট্রু। সেন্টারটা লাম্বারে থাকে কিনা? নো, সেন্টারটা পেরিফেরাল যে সেন্টার মিকচুরেশন রিফ্লেক্সের, সেটা থাকে স্যাক্রামে, স্যাক্রাল 2, 3 আর হচ্ছে স্যাক্রাল 4। ক্যান বি ভলান্টারিলি কন্ট্রোল করা যায় কিনা? পেলভিক নার্ভ দিয়ে। পেলভিক নার্ভ হচ্ছে প্যারাসিম্পেথেটিক, এটা ইনভলান্টারি কন্ট্রোল, এটা দিয়ে ভলান্টারিলি কন্ট্রোল করা যাবে না, তাহলে এ ট্রু। আর ডি নাম্বারটা হচ্ছে সেলফ রিজেনারেটিভ, হ্যাঁ এটা ট্রু। এক্সারসাইজে এটা ইনহিবিটেড হয় কিনা? না, এটা এক্সারসাইজে ইনহিবিটেড হয় না, তাহলে এ ট্রু, আর এটা হচ্ছে ডি ট্রু। ওকে, বাকিগুলো ফলস। মেটাবলিক অ্যাসিডোসিসের কজ, মেটাবলিক অ্যাসিডোসিসের নর্মাল অ্যানায়ন গ্যাপের কিছু কজ আছে, তারপরে হাই অ্যানায়ন গ্যাপের কিছু কজ আছে, সবগুলোই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবারে গত রেসিডেন্সিতেও এখান থেকে কোশ্চেন ছিল, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের কজ। এ নাম্বার দেখেন, অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে পয়জনিং, এখানে নর্মাল অ্যানায়ন গ্যাপ থাকে, অ্যানায়ন গ্যাপটা এখানে হাই থাকে না, নর্মাল থাকে, তাহলে এটা ফলস। এখানে থাকে নর্মাল অ্যানায়ন গ্যাপ। আনকন্ট্রোল ডায়াবেটিস, এখানে হাই অ্যানায়ন গ্যাপ হয়। ইউরিমিয়া অফ রেনাল ফেলিয়ার অর্থাৎ সিকিডি, এখানে হাই অ্যানায়ন গ্যাপ হয়। আরটিএ প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এখানে নর্মাল অ্যানায়ন গ্যাপ হয়, তাহলে এটা ফলস। ফিস্টুলাতে নর্মাল অ্যানায়ন গ্যাপ হয়, তাহলে এটা ফলস। তাহলে এখানে আমাদের ট্রু হচ্ছে বি এবং সি, এই দুইটাতেই হাই অ্যানায়ন গ্যাপ। 19 নম্বর কোশ্চেন দেখেন, হরমোনস দ্যাট ইউজ দি ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, অর্থাৎ কোন কোন হরমোন ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম ফলো করে? এটা হচ্ছে ক্যাটেকোলামাইন ফলো করে ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, জিএনআরএইচ এবং এডিএইচ। আর গ্রোথ হরমোন টাইরোসিন কাইনেজ সিস্টেমকে ফলো করে, টিএসএইচ। এটা হচ্ছে আমাদের ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমকে ফলো করে না। তাহলে এ, বি এবং ই এখানে দেয়া আছে যে কোন কোন হরমোন, এগুলো আপনাদের বইতেও দেয়া আছে, হরমোনস দ্যাট ইউজ দি ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। 20 নম্বর দেখেন কোশ্চেন, কর্টিসল প্লেস এ পারমিসিভ রোল ইন দি, অর্থাৎ কর্টিসলের আমরা জানি যে একটা স্পেশাল ফাংশন আছে, সেটা হচ্ছে বলে পারমিসিভ ফাংশন, অর্থাৎ সে অন্যকে ফাংশন করতে পারমিশন দেয়। কাকে কাকে পারমিশন দেয়? একটা হচ্ছে ক্যাটেকোলামাইন, একটা হলো গ্লুকাগন। এখন ক্যাটেকোলামাইনের কোন কোন অ্যাকশন করতে পারমিশন দেয়? একটা হচ্ছে ক্যালোরিজেনিক, তারপর হচ্ছে ব্রঙ্কোডাইলেটর ইফেক্ট, তারপর হচ্ছে লাইপোলাইটিক ইফেক্ট আর ভ্যাসোপ্রেসর ইফেক্ট, এই চারটা ইফেক্টকে ক্যাটেকোলামাইনের। আর গ্লুকাগনের একটা ইফেক্ট ক্যালোরিজেনিক। তাহলে দেখেন এখানে বলেছে যে প্লেস এ পারমিসিভ রোল ইন দি ব্রঙ্কোডাইলেটর ইফেক্ট অফ ক্যাটেকোলামাইন, তাহলে ক্যাটেকোলামাইনের ব্রঙ্কোডাইলেটর ইফেক্ট করার জন্য কর্টিসল প্রয়োজন, ট্রু। ভ্যাসোপ্রেসর ইফেক্ট ক্যাটেকোলামাইন, ট্রু। লাইপোলাইটিক ইফেক্ট অফ গ্লুকাগন, গ্লুকাগনের লাইপোলাইটিক না, ক্যাটেকোলামাইনের লাইপোলাইটিক, গ্লুকাগনের ক্যালোরিজেনিক, তাহলে এটা ফলস। আর ক্যালোরিজেনিক ইফেক্ট অফ গ্লুকাগন এটা ট্রু, ঠিক আছে, থাইরোক্সিনের সাথে সম্পর্ক নেই। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে এ, বি এবং ডি। এটা জ্ঞানন থেকে পারমিসিভ অ্যাকশন, এটা একটা আপনি পড়ে নেবেন যে পারমিসিভ ইফেক্টস মানে কি। এরপরে হচ্ছে 21 নম্বর কোশ্চেন, কন্ডিশনস দ্যাট ইনক্রিজ অ্যালডোস্টেরন সিক্রেশন উইদাউট এফেক্টিং গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন, অর্থাৎ গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন বাড়ানো ছাড়া শুধুমাত্র অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ে কোন কোন কন্ডিশন? তাহলে যদি লো সোডিয়াম কেউ খায়, হাই পটাশিয়াম খায় এবং স্ট্যান্ডিং অবস্থায় থাকে, এই যে তিনটা কন্ডিশন এ, বি এবং ই, এই তিনটা কন্ডিশনে শুধুমাত্র অ্যালডোস্টেরন বাড়ে, কিন্তু স্টেরয়েড বাড়ে না।
বাট অ্যাংজাইটি এবং অ্যাকিউট ব্লাড লস, এই দুইটা কন্ডিশনে অ্যালডোস্টেরনের সাথে সাথে গ্লুকোকর্টিকয়েড সিক্রেশনও বেড়ে যায়। কিন্তু এখানে চেয়েছে কোশ্চেনে শুধুমাত্র অ্যালডোস্টেরন সিক্রেশন কোথায় পাবে। তাহলে এ বি এবং এই কোশ্চেনটা হচ্ছে গ্যাননের একটা টেবিল থেকে। দেখেন এখানে বলা হয়েছে যে শুধুমাত্র গ্লুকোকর্টিকয়েড মানে কন্ডিশন দ্যাট ইনক্রিজ অ্যালডোস্টেরন সিক্রেশন, এর মধ্যে দুইটা ভাগ করছে। এটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড সিক্রেশনও বাড়ে, আর এটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন আনএফেক্টেড থাকে, শুধুমাত্র অ্যালডোস্টেরন বাড়ে। তাহলে দেখেন গ্লুকোর সিক্রেশন কোথায় কোথায় বাড়ে, সার্জারি, অ্যাংজাইটি, ফিজিক্যাল ট্রমা, হ্যামোরেজ। আর গ্লুকোর সিক্রেশন আনএফেক্টেড থাকে, মানে অনলি সোডিয়াম, অনলি অ্যালডোস্টেরন সিক্রেশনটা বাড়ে, সেটা হচ্ছে আমাদের হাই পটাশিয়াম, লো সোডিয়াম ইনটেক এগুলো। এসিটিএইচ বা অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন, এ নাম্বার, কন্ট্রোলস মিনারেলোকর্টিকয়েড প্রোডাকশন। এসিটিএইচ মিনারেলোকর্টিকয়েড প্রোডাকশনে হেল্প করে কিনা, না, এটা গ্লুকোকর্টিকয়েড। ইনহিবিট মেলানিন ডিপোজিশন, এটা ঠিক আছে। এসিটিএইচ মেলানিন ডিপোজিশন ইনহিবিট করে না। হ্যাঁ, এসিটিএইচ আরো কি করে, মেলানিন ডিপোজিশনটাকে স্টিমুলেট করে। তারপরে দেখেন এটা ফলস। সি নাম্বার, ইজ ডিক্রিজ, এসিটিএইচ ডিক্রিজ বাই দি সিক্রেশন অফ দি হাইপোথ্যালামিক রিলিজ ফ্যাক্টর। আমরা জানি যে হাইপোথ্যালামাস থেকে কিছু ফ্যাক্টর রিলিজ হয়, এর মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, সিআরএইচ বলি আমরা। এই হাইপোথ্যালামাস থেকে যে সিআরএইচটা রিলিজ হয়, হ্যাঁ, সেই কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন কি করে, অ্যান্টেরিয়র পিটুইটারির উপরে কাজ করে, সেখান থেকে এসিটিএইচ সিক্রেশন করে। তাহলে এই হাইপোথ্যালামিক রিলিজিং ফ্যাক্টর বা সিআরএইচ যত বাড়বে, এসিটিএইচ সিক্রেশনও বাড়বে। কিন্তু এখানে বলছে যে এসিটিএইচ ইজ ডিক্রিজ বাই দি সিক্রেশন অফ দি হাইপোথ্যালামিক রিলিজিং ফ্যাক্টর, অর্থাৎ এটা ইন্ডিকেট করছে এইটাকে কর্টিকোট্রপিন, অর্থাৎ জানতে চেয়েছে যে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ হলে এসিটিএইচ সিক্রেশন কি কমে না বাড়ে। কোশ্চেনে দিয়ে দিচ্ছে কমে, না কমবে না, এটার সাথে বাড়বে, পজিটিভ ফিডব্যাক। তারপর হচ্ছে এসিটিএইচ সাপ্রেস বাই হাই লেভেল অফ গ্লুকোর্টিকয়েড। এই এসিটি যে পরবর্তীতে কি করে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অ্যাড্রেনাল কর্টেক্স এর উপরে কাজ করে, স্টেরয়েড সিক্রেশন করে। এই স্টেরয়েড তখন নেগেটিভ ফিডব্যাক দেয় হাইপোথ্যালামাসকে এবং পিটিউটারিকে, যাতে আর নতুন করে এসিটিএস রিলিজ না করে। তাহলে দেখেন বলা হচ্ছে এসিটিএস সাপ্রেস বাই হাই লেভেল অফ সার্কুলেটিং, অর্থাৎ স্টেরয়েড যখন বেড়ে যাবে তখন এসিটিএসটা সাপ্রেস হয়ে যাবে। এটা ট্রু। এবং এই এসিটিএইচ এরও এক ধরনের ডায়াগোনাল ভেরিয়েশন আছে, অর্থাৎ আর্লি মর্নিং এ যখন, তখন এসিটিএইচটা বেশি থাকে, হাই থাকে। হ্যাঁ, এটা একটা ডায়াগোনাল ভেরিয়েশন থাকে। তাহলে এটা ট্রু। তাহলে আমাদের এখানে তাহলে এসিটিএইচ কন্ট্রোলস মিনারেলোকর্টিকয়েড প্রোডাকশন, হ্যাঁ, এটা কিন্তু ফলস। মিনারেলোকর্টিকয়েড না, গ্লুকোকর্টিকয়েড। ইনহিবিট মেলানিন ডিপোজিশন, এটাও ফলস। ডিক্রিজ বাই দি সিক্রেশন অফ দি হাইপোথ্যালামিক রিলিজিং ফ্যাক্টর, এটাও ফলস। সাপ্রেস বাই হাই লেভেল অফ সার্কুলেটিং গ্লুকোকর্টিকয়েড, এটা ট্রু। শোজ ডায়গোনাল ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশন, এটাও কিন্তু ট্রু।
তাহলে নেক্সট কোশ্চেন যেটা 23, দেখেন which of the following most likely to happen if the ileum of a patient is completely resected, অর্থাৎ কোনো পেশেন্টের যদি আইলিয়াম রিসেকশন করা হয় তাহলে কি ঘটবে সেটা চেয়েছে। খুব ইজি কোশ্চেন, এটা আগেও এসেছে। দেখেন এটা হচ্ছে আইলিয়াম, ডিউডিনাম জেজুনাম আইলিয়াম, তাই না? দিস ইজ আইলিয়াম। এখানে বি12 অ্যাবজর্পশন হয়, তাহলে যদি এটা কেটে ফেলা হয় তাহলে বি12 মেল অ্যাবজর্পশন হবে। হ্যাঁ, এবং এখানে বি12 ছাড়াও বিভিন্ন এছাড়া আদার যে ফ্যাট সলিউবল ভিটামিন, ফ্যাটি অ্যাসিড, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, এগুলো অ্যাবজর্পশন হয়। তাহলে যদি আইলিয়াম কেটে ফেলা হয় বা রিসেকশন করানো হয় তাহলে তো ফ্যাট অ্যাবজর্পশনে প্রবলেম হবে, ফ্যাট অ্যাবজর্পশন হবে না, তখন এই ফ্যাট কন্টেন্টটা সব স্টুল দিয়ে বের হয়ে যাবে, এটাকে বলা স্টিয়াটুরিয়া। ঠিক আছে, তাহলে দেখেন হুইচ অফ দি ফলোইং মোস্ট লাইকলি টু হ্যাপেন ইফ দ্য আইলিয়াম রিসেক্টেড, ইনক্রিজ ফ্যাট কন্টেন্ট ইন দি স্টুল, অর্থাৎ স্টুলে সাথে ফ্যাট বের হয়ে যাবে। এটা ট্রু, কারণ ফ্যাট অ্যাবজর্পশন হবে না। আর ফ্লুইড ভলিউম ডেফিসিয়েন্সি হবে কিনা ইসিএফ এর, না, এই ভলিউমের সাথে এর কোনো রিলেশন নেই। ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি হবে, কোন ধরনের ফ্যাটি অ্যাসিড? লং চেইন না, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি হবে। আর হচ্ছে ডিক্রিজ অ্যাবজর্পশন অফ ভিটামিন এ ডি কে, ভিটামিন এ ডি কে অ্যাবজর্পশন, অর্থাৎ ফ্যাট সলিউবল যে ভিটামিন সেগুলো অ্যাবজর্পশনটা কমে যাবে। এবং বি12 ডেফিসিয়েন্সি হবে, কারণ বি12 অ্যাবজর্পশনও হবে না। তাহলে এ নাম্বারটা স্টিয়াটোরিয়া হবে, ভিটামিন ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাবজর্পশন হবে না, আর বি12 ডেফিসিয়েন্সি পাওয়া যাবে, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি পাওয়া যাবে। এরপর দেখেন 24 নম্বর কোশ্চেন, বলা হয়েছে যে ইন এ পারসন ডিপ্রাইভড অফ ওয়াটার ফর 24 আওয়ার্স, অর্থাৎ একটা পেশেন্টের যদি ওয়াটার ডিপ্রাইভড হয় 24 আওয়ার্স, অর্থাৎ হাইপোভলিউমিয়া হয়, তাহলে কি কি বাড়বে? তাহলে আমরা জানি যে যদি ভলিউম কমে যায় তাহলে কোন কোন হরমোন সিক্রেশন বাড়ে? রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন, রাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়। রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, রাস, রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন। তারপরে হচ্ছে আমাদের কর্টিসল বাড়বে। ইমার্জেন্সি যে হরমোনগুলো এপিনেফ্রিন, নর সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হবে, এগুলো বাড়বে। তাহলে দেখেন হাইপোভলিউমিয়া হলে অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়বে, এটা হচ্ছে এডিএইচ সিক্রেশনও বেড়ে যাবে হাইপোভলিউমিয়া হলে। হ্যাঁ, ভ্যাগাল টোন না, প্যারাসিম্পেথেটিক না সিম্প্যাথেটিক, আর কর্টিসল লেভেল বেড়ে যাবে। তাহলে আমরা যদি দেখি যে ইন এ পারসন ডিপ্রাইভড অফ ওয়াটার ফর 24 আওয়ার্স, এ বি এবং ই, অ্যালডোস্টেরন, এডিএইচ এবং কর্টিসল লেভেল বেড়ে যাবে। তো এখানে দেখানোর চেষ্টা করেছি যে হাইপোভলিউমিয়া হলে কোন কোন হরমোন বেড়ে যায়। দেখেন রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন, এডিএইচ, ক্যাটেকোলামাইন, আর হচ্ছে কর্টিসল। এরপরে একটা ইনসুলিন একটা ফাংশন থেকে কোশ্চেন আছে, খুবই ইজি। দেখেন ইনসুলিনের মেটাবলিক ফাংশন, নর্মাল কাজ কি? নর্মাল ইনসুলিন কি কি কমায়, বাড়ায় আর কি কমায়? ইনসুলিন বাড়ায় হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্ট বাড়ায় মাসেলে, অ্যাডিপোজ টিস্যুতে। গ্লাইকোজেন সিনথেসিস করে, গ্লাইকোলাইসিস করে। ওকে, মানে গ্লাইকোজেন সিনথেসিস মানে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোলাইসিস বাড়ায়। টিজি সিনথেসিস দেখেন লিপিডে বাড়ায়, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস বাড়ায়। হ্যাঁ, আর হচ্ছে লাইপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভিটি অ্যাডিপোজ টিস্যুতে বাড়ায়, প্রোটিন সিনথেসিস বাড়ায়, তাহলে ফ্যাট সিনথেসিস বাড়ায়, প্রোটিন সিনথেসিস বাড়ায়। আর কমায় কি কি? গ্লুকোনিওজেনেসিস কমায়, গ্লাইকোজেনোলাইসিস কমায়, এটা সবাই জেনে আমরা, লাইপোলাইসিস কমায়, লাইপোপ্রোটিন লাইপেজ এটা অ্যাডিপোজ টিস্যুতে বাড়ায়, বাট ফ্যাটি অ্যাসিডে কিন্তু বা মাসলে কিন্তু সেটা কমায়। কিটোজেনেসিস কমায়, আর ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনটা কমায়, জেনারেশন বাড়ায় বাট অক্সিডেশন কমায়, প্রোটিন ডিগ্রেডেশন কমায়। তাহলে দেখেন এখান থেকে কোশ্চেনটা এসেছে যে ইনসুলিন ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন লিভারে কি করে? কমায়, তাহলে এটা ট্রু। লাইপোপ্রোটিন লাইপেজ মাসেলে কমায়, হ্যাঁ, অ্যাডিপোজ টিস্যুতে, এই যে লাইপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভিটি অ্যাডিপোজ টিস্যুতে বাড়ায় বাট মাসেলে কিন্তু সে কমায়। তারপরে হচ্ছে ডিক্রিজ হরমোন সেন্সিটিভ লাইপেজ, তাহলে এখানে একটা হরমোন আছে, এটাকে বলা হয় হরমোন সেন্সিটিভ লাইপেজ। এই যে এটা ইনহিবিশন অফ দি হরমোন সেন্সিটিভ লাইপেজ, অর্থাৎ ইনসুলিনের একটা কাজ হচ্ছে হরমোন সেন্সিটিভ লাইপেজটাকে ইনহিবিট করা। তাহলে ইনহিবিশন অফ দি লাইপোপ্রোটিন হরমোন সেন্সিটিভ লাইপেজটাকে ইনহিবিট করে। আর লাইপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভিটি অ্যাডিপোজ টিস্যুতে কমায় না, বাড়ায়। আর টিজি সিনথেসিস কমায় না, এটা বাড়ায়। তাহলে এই দুটো ফলস, বাকিগুলো হচ্ছে ট্রু। 25 এর এ বি সি ট্রু। নিউরোপ্যাথিক কমপ্লিকেশন অফ ডায়াবেটিস, খুব ইজি কোশ্চেন। স্ট্রোক এটা হচ্ছে একটা ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, ঠিক আছে। ট্রিগার ফিঙ্গার এটা রিউমেটোলজিক্যাল কমপ্লিকেশন। আর সেক্সুয়াল ডিসফাংশন, গ্যাস্ট্রোপ্যারেসিস, পেইন, নামনেস, এগুলো সব অটোনমি নিউরোপ্যাথির ফিচার বা নিউরোপ্যাথিক কমপ্লিকেশন অফ দি ডায়াবেটিস। তাহলে এ বি ফলস, সি ডি ই হলো ট্রু।
এখানে খেয়াল করেন যে ম্যাক্রোভাস্কুলারের মধ্যে এটা করোনারি সার্কুলেশন, সেরিব্রাল সার্কুলেশন, এই যে স্ট্রোক, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। আর রিউমেটোলজিক্যাল কমপ্লিকেশন অফ দ্য ট্রিগার ফিঙ্গার। আর হচ্ছে আমাদের যে নিউরোপ্যাথিক কমপ্লিকেশন, এর মধ্যে যে অটোনমিক নিউরোপ্যাথি, পোস্টাল হাইপোটেনশন, গ্যাস্ট্রোপ্যারেসিস, সেক্সুয়াল ডিসফাংশন, এগুলো হচ্ছে নিউরোপ্যাথিক বা অটোনমিক কমপ্লিকেশন। 27, খুব ইজি কোশ্চেন। অসমোলারিটি অফ দ্য প্লাজমা, এটা ডিপেন্ড করে কার কার উপরে? ইলেকট্রোলাইটের উপরে ডিপেন্ড করে, লিপিডের উপরে না। এটা প্লাজমা অসমোলারিটি 300, এবং এটা অসমোমিটার দিয়ে মেজার করা যায়। তাহলে ACE হচ্ছে ট্রু, বাকি দুইটা হচ্ছে ফলস। দি ফলোইং ফ্যাক্টরস রেগুলেট ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ইনফ্লাক্স, অর্থাৎ কোন কোন ফ্যাক্টর পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকায়, ইনফ্লাক্স করে? বিটা ব্লকার এটা ইফ্লাক্স করে, অ্যালডোস্টেরন ইনফ্লাক্স করে, ইনসুলিন ইনফ্লাক্স করে। আর অ্যাসিডোসিস, গ্লুকাগন, বিটা ব্লকার, এগুলো হচ্ছে পটাশিয়ামকে ইফ্লাক্স করে, মানে হাইপারক্যালেমিয়া করে। যারা ইনফ্লাক্স করে তারাই হাইপোক্যালেমিয়া করে, অর্থাৎ অ্যালডোস্টেরন এবং ইনসুলিন হাইপোক্যালেমিয়া করে। দেখেন এখানে দেয়া আছে যে কারা কারা ইনফ্লাক্স করে, কারা কারা ইফ্লাক্স করে। ইনফ্লাক্সের মধ্যে যে অ্যালডোস্টেরন, আর এটা হচ্ছে ইনসুলিন। আর রিফ্লাক্স করে বিটা ব্লকার, গ্লুকাগন, অ্যাসিডোসিস, এরা রিফ্লাক্স করে। হাইপোনেট্রিমিয়া এ নাম্বার ইজ এ ফিচার অফ কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোমে হাইপোনেট্রিমিয়া হয় না, অ্যাডিসন ডিজিজে হাইপোনেট্রিমিয়া হয়। দেখেন এই যে ফিচার্স অফ দি অ্যাডিসন ডিজিজ, এটা রেনাল ফেলিয়ার, সিকিডিতে সাধারণত কমনলি হাইপোনেট্রিমিয়া হয়। ক্যান অকার হোয়েন দেয়ার ইজ এন ইনক্রিজ ইন প্লাজমা ভলিউম, যদি কারো প্লাজমা ভলিউম অনেক বেড়ে যায় তখন সোডিয়াম পরিমাণ কম দেখায়, মানে ডাইলিউশনাল হাইপোনেট্রিমিয়া। মে রেজাল্ট ফ্রম এক্সেসিভ ডায়াবেটিক থেরাপি, অর্থাৎ এক্সেসিভ ডায়াবেটিক যদি দেওয়া হয় তখনই কিন্তু এই ধরনের হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করতে পারে। তাহলে এখানে আমাদের BCDE এই চারটা ট্রু, এই নাম্বারটা হচ্ছে ফলস। রিকেটস বা নিউট্রিশনাল রিকেটস কখন হয়? যদি কারো নিউট্রিশনাল ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন ডি কমে যায়। তাহলে ভিটামিন ডি এর নর্মাল কাজ কি? নর্মাল ভিটামিন ডি যেটা করে আমার বডিতে, সেটা হচ্ছে যে ফসফেট এবং ক্যালসিয়াম দুইটা রিঅ্যাবজর্পশনই বাড়ায়। তাহলে যদি রিকেটস হয় বা ভিটামিন ডি কমে যায়, তখন ফসফেট লেভেল ব্লাডে কমে যাবে। দ্যাট মিনস ফসফেট সব ইউরিন দিয়ে বের হয়ে যাবে। তাহলে দেখেন বলা হয়েছে যে ইউরিনারি ফসফেট লেভেল হাই, ট্রু। ক্যালসিয়াম লেভেল কমে যাওয়ার কথা, কিন্তু এটা নর্মাল রেঞ্জেও থাকতে পারে প্রাথমিক পর্যায়ে। তাহলে সেরাম ক্যালসিয়াম লেভেল ক্যান রিমেইন উইদিন নর্মাল রেঞ্জ। সিএমপি লেভেল কমে যায় না, এটা বেড়ে যায়। অ্যালকালাইন ফসফেটের লেভেল নর্মাল থাকে না, এটাও বেড়ে যায়। আর এরকম ভাবে যে 50% পেশেন্ট যে অ্যালোপেশিয়া হবে, এটা 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 ঠিক না। এটা ফলস। তাহলে এ এবং বি ট্রু, CDE হলো ফলস। ফলোইং আর ফিচার্স অফ স্কারভি, আমরা জানি যে ভিটামিন সি ডেফিসিয়েন্সি হয় স্কারভি। তো স্কারভি হলে রেডিওলজিক্যাল ফাইন্ডিংস কি কি পাওয়া যায়? এখানে দেখেন স্কারভি যদি হয় তাহলে বোনসের ক্ষেত্রে একদম কর্টেক্সটা পেন্সিল থিন কর্টেক্স হয়ে যায়। তারপরে এক ধরনের তার মেটাফাইসিসটা উইমবার্স রিং সাইন হয়ে যায়। এপিফাইসিসটা এই যে দেখেন উইমবার্স রিং সাইন হয়ে যাচ্ছে, এবং বোনসটাকে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, ঘষা কাচের মতো মনে হচ্ছে। পেরিওস্টিয়াল এলিভেশন হচ্ছে, হোয়াইট লাইন অফ ফ্রাঙ্কেল পাওয়া যাচ্ছে। তাহলে এগুলো হলো আমাদের এক্সরে, একটা লং বোনের এক্সরেতে স্কারভির কি কি ফিচার হবে। তো দেখেন কোশ্চেনে চেয়েছে যে পেন্সিল পয়েন্ট থিননেস অফ দি কর্টেক্স, ট্রু। তারপর হচ্ছে পেরিওস্টাল এলিভেশন আর পজিটিভ উইম্বার সাইন। হ্যাঁ, এই তিনটা জিনিস। তাহলে ADE হচ্ছে ট্রু, বি এবং সি হলো ফলস। ফ্যাক্টরস এফেক্টিং বোন ম্যাস, অর্থাৎ কোন কোন ফ্যাক্টর গুলো বোন ম্যাসকে এফেক্ট করে? মেনোপজ হলে বোন ম্যাস কমে যেতে পারে, ইমোবিলিটিতে এফেক্ট করতে পারে, স্মোকিং এ বোন ম্যাস এফেক্ট করে। ঠিক আছে, এই তিনটাই ট্রু। A, B আর হচ্ছে ডি, সি এবং ই হলো ফলস। এখানে দেয়া আছে ফ্যাক্টরস এফেক্টিং বোন ম্যাস। ইন বিটুইন মিলস, অর্থাৎ আমার দুই খাবারের মাঝখানে ব্লাড গ্লুকোজ লেভেল কিভাবে মেনটেন হয়? খুবই সহজ জিনিস। এটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস হবে, গ্লাইকোজেনোলাইসিস হবে, আর কিটোজেনেসিস হবে। তাহলে ইন বিটুইন মিল আমাদের তিনটা ভাবে ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন হয়: গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, আর এটা হচ্ছে কিটোজেনেসিস। ওকে, তাহলে ABE। আর এই যে মাসেলের গ্লাইকোজেনোলাইসিসের সাথে সম্পর্ক নেই। দেখেন মাসল গ্লাইকোজেনের রোলটা নেগলিজিবল হাইপোগ্লাইসেমি। অ্যামোনিয়া আমাদের বডি থেকে কিভাবে রিমুভ হয় সেটা চেয়েছে, যে ফ্রি অ্যামোনিয়া ইজ রিমুভড ফ্রম আওয়ার বডি বাই দি ফরমেশন অফ, কি কি ফরমেশন আমাদের রিমুভ হয়? ফ্রি অ্যামোনিয়া,
তাহলে ফ্রি অ্যামোনিয়া ইজ রিমুভড ফ্রম আওয়ার বডি বাই দি ফরমেশন অফ গ্লুটামিন। হ্যাঁ, গ্লুটামিন, এখানে দেখেন যে গ্লুটামিন ফরমেশনের মাধ্যমে ফ্রি অ্যামোনিয়া রিমুভ হয় আমাদের বডি থেকে। গ্লুটামিনের ফরমেশনের মাধ্যমে, আর হচ্ছে ইউরিয়া তৈরি করার মাধ্যমে। এই দুইভাবে আমাদের বডি থেকে ইউরিয়া অ্যামোনিয়াটা রিমুভ হয়। তো এখানে বি এবং ডি হলো ট্রু। তো ডিসপোজাল অফ দি অ্যামোনিয়া, এটা খেয়াল করেন যে ইউরিয়া ফরমেশন, আর একটা হলো যে গ্লুটামিন ফরমেশন। ইউরিয়া এবং গ্লুটামিন ফরমেশন। কিটোন বডি কোন কোন অর্গানের সোর্স অফ এনার্জি হিসেবে কাজ করে? যেমন এখানে যেটা দেওয়া আছে লিভার, ব্রেইন, তারপরে কার্ডিয়াক মাসল, স্কেলেটাল মাসল, কর্টেক্স। এর মধ্যে ব্রেইন, কার্ডিয়াক মাসল, স্কেলেটাল মাসল, এই তিনটার ক্ষেত্রেই কিটোন বডি সোর্স অফ এনার্জি হিসেবে কাজ করে। হ্যাঁ, বি সি ডি ট্রু। যেখানে খেয়াল করেন ব্রেইনের ক্ষেত্রে প্রলং স্টারভেশনে যে কিটোন বডি সোর্স অফ এনার্জি, হার্টের ক্ষেত্রে বা কার্ডিয়াক মাসলের ক্ষেত্রে শর্ট স্টারভেশন এবং প্রলং স্টারভেশন, আর স্কেলেটাল মাসলের ক্ষেত্রেও শর্ট স্টারভেশনে যে সোর্স অফ এনার্জি হিসেবে কাজ করে কিটোন বডি। তাহলে কিটোন বডি সোর্স অফ এনার্জি হিসেবে কাজ করে ব্রেইন, হার্ট এবং স্কেলেটাল মাসল। ব্রেইন, হার্ট এবং স্কেলেটাল মাসল। 36, কম্পাউন্ডস প্রডিউসড ফ্রম অ্যাসিটাইল কোয়ে, অর্থাৎ অ্যাসিটাইল কোয়ের ফিড চেয়েছে। অ্যাসিটাইল কোয়ের ফিড, অ্যাসিটাইল কোয়ে থেকে কি কি তৈরি হয়? কিটোন বডি তৈরি হয়, কোলেস্টেরল তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। কিটোন বডি, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড। এখানে দেখেন যে ফেটস অফ অ্যাসিটাইল কোয়ে, সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, কিটোন বডি। ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, কিটোন বডি। কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া অকার্স ইন, কোথায় কোথায় কনজুগেটেড হাইপার? গিলবার্ট সিনড্রোম, ক্রিগলার নাজ্জার সিনড্রোম, তারপর হিমোলাইটিক এনিমিয়া। এই তিনটাতে তো আনকনজুগেটেড হবে, তাহলে বাকি থাকে ডুবিন জনসন আর হেপাটোসেলুলার জন্ডিস। এই দুইটাতে কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া হয়, সি এবং ডি। দেখেন অ্যাকোমোডেশন ইজ, অ্যাকোমোডেশন মানে হচ্ছে নিয়ার ভিশনকে দেখা। তাহলে যখন নিয়ার ভিশনকে দেখা হয়, হ্যাঁ, যখন নিয়ার ভিশনকে দেখতে যায় আমাদের চোখ, তখন হচ্ছে যে তার যে আহ, চোখের যে এটা, মানে চোখটা, লেন্সটা, এটা হচ্ছে মোর কনভেক্স হয়ে যায়। অর্থাৎ এটা যদি নর্মাল থাকে, এখান থেকে এটা মোর কনভেক্স হয়ে যায়। তাহলে বলছেন অ্যাকোমোডেশনে, তাহলে আমরা সবাই জানি যে নিয়ার ভিশন দেখতে হলে পিউপিলটা কি হইতে হবে? আগে যা ছিল তার চেয়ে পিউপিলটা কনস্ট্রিকশন হতে হবে এবং কনভার্জেন্স হবে। অর্থাৎ লাইট গুলো একটা রের উপরে যে একটা রের উপরে পড়বে, তাই না? একটা কনভার্জেন্স হয়ে যাবে। আর একটা হচ্ছে যে যদি এই আমাদের এটা লেন্সের দুইটাই যদি কনকেভ হয়, মানে কনভেক্স হয়ে যায়, দেখেন কনভেক্স হয়ে গেছে, তাহলে যে অ্যান্টেরিয়র চেম্বারটা, হ্যাঁ, সেই অ্যান্টেরিয়র চেম্বারটা কিন্তু আমি জাস্ট আপনাদের যদি একটা ছবি দেখাই, দেখেন এটা হচ্ছে অ্যাকোমোডেশন। এখন অ্যাকোমোডেশনে যে আমার লেন্স যেটা, সেই লেন্সটা হচ্ছে কি হয়ে যাচ্ছে? একটু মোর কনভেক্স হয়ে যাচ্ছে। এটা হলো অ্যান্টেরিয়র চেম্বার। তাহলে অ্যান্টেরিয়র চেম্বারটা তাহলে কি হবে? ডিপ না হয়ে শ্যালো হয়ে যাবে। শ্যালোইং অফ দি অ্যান্টেরিয়র চেম্বার, এটা হচ্ছে আমার লেন্স, হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার। তাহলে এটা যদি বেশি কনভেক্স হয়, তাহলে এই অ্যান্টেরিয়র চেম্বারটা ডিপেনিং হবে না, কি হবে? শ্যালোইং। তাহলে দেখেন পিউপিল কনস্ট্রিকশন ট্রু, এখানে কনভার্জেন্স হবে ট্রু, অ্যান্টেরিয়র চেম্বার ডিপ হবে না, শ্যালো হবে। আর এন্টেরিয়র সারফেস অফ দি লেন্স এটা কনকেভ না, কনভেক্স হবে। এবং এর ফলে কি হবে? এই যে লেন্সের ডায়ামিটারটা কিন্তু কমে যাবে না, বেড়ে যাবে। ডায়ামিটার অফ দি লেন্স ইনক্রিজেস। তাই এখানে বলছে ডায়ামিটার অফ দি লেন্স ডিক্রিজ, এটা ফলস। তাহলে এ ট্রু, বি ট্রু, সি ডি ই হলো ফলস। মনে রাখবেন যে অ্যাকোমোডেশনে সাধারণত আমাদের যে পিউপিলটা থাকে, সেই পিউপিলটা মোর কনভেক্স হয়ে যায়। এরপরে 39, করোনারি ভ্যাসোডাইলেটরস রিলিজ ডিউরিং কার্ডিয়াক মাসল ইসকেমিয়া। ইসকেমিয়া হলে কোন কোন ভ্যাসোডাইলেটর এর মধ্যে রিলিজ হয়? অ্যাডিনোসিন রিলিজ হয়, হ্যাঁ, ভ্যাসোডাইলেটর হিসাবে পটাশিয়াম আয়ন আর হচ্ছে হাইড্রোজেন আয়ন, এই তিনটাই হচ্ছে ভ্যাসোডাইলেটর, এ, বি এবং ই। দেখেন এখানে ভ্যাসোডাইলেটর যে হাইপারক্যাপনিয়া, হাইপোক্সিয়া, ইনক্রিজ পটাশিয়াম, অ্যাডিনোসিন, ল্যাকটেট, ডিক্রিজ পিএইচ। দি পালস প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, তাহলে পালস প্রেশার এগুলোর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল।
কার্ডিয়াক আউটপুট, স্ট্রোক ভলিউম, হার্ট রেট, ইনডিরেক্টলি প্রপোর্শনাল, হ্যাঁ, ইলাস্টিসিটি, ডায়ামিটার, কমপ্লায়েন্স। তাহলে এই ক্ষেত্রে আমাদের পালস প্রেসার ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি স্ট্রোক ভলিউম এর আর হার্ট রেট। ঠিক আছে। থাইরোক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন, যেটাকে আমরা বলি টিবিজি লেভেল। তাহলে থাইরোক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন লেভেল কোথায় কোথায় বাড়ে? হাইপার থাইরয়েডিজম, টিবিজি লেভেলটা নর্মাল থাকে। অ্যান্ড্রোজেন থেরাপিতে কমে যায়। লাস্টে তিনটাতে বাড়ে, প্রেগনেন্সি, অ্যান্টিসাইকোটিক ড্রাগস, ইস্ট্রোজেন থেরাপি, এগুলোতে থাইরোক্সিন লেভেলটা বেড়ে যায়। তাহলে ইনক্রিজ ইন প্রেগনেন্সি, অ্যান্টিসাইকোটিক ড্রাগস আর ইস্ট্রোজেন থেরাপি। তাহলে এখানে দেখেন যে আছে যে টিবিজি লেভেলস এলিভেটেড ইন ইস্ট্রোজেন, হ্যাঁ, এবং প্রেগনেন্সি, এগুলোতে বিভিন্ন ধরনের ড্রাগস। কোন কোন ড্রাগস? স্যালিসাইলেটস, অ্যান্টিকন ড্রাগসের মধ্যে হচ্ছে যে ড্রাগগুলো আমরা দেখাই এখানে, দেখেন যে হাইপারথাইরয়েডিজমে নর্মাল থাকছে, হাইপারথাইরয়েডিজমে নর্মাল থাকতেছে। আর ইস্ট্রোজেন এগুলোতে বেড়ে যাচ্ছে, অ্যান্টিসাইকোটিক ড্রাগ এগুলোতে বেড়ে যাচ্ছে। আর গ্লুকোকর্টিকয়েড, অ্যান্ড্রোজেন, এগুলোতে টিবিজি লেভেলটা কমে যাচ্ছে। এটা একটা গ্যানোনের টেবিল। হ্যাঁ, বাইন্ডিং প্রোটিন দেখা যাচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য বাইন্ডিং প্রোটিন, মানে টিবিজির কনসেন্ট্রেশন কখন নর্মাল থাকে, কখন বেড়ে যায়, কখন কমে যায়। তাহলে এখানে আমাদের সিডিই, প্রেগনেন্সি, অ্যান্টিসাইকোটিক ড্রাগস আর ইস্ট্রোজেন থেরাপি, এগুলোতে টিবিজি লেভেলটা বেড়ে যায়। ক্যালসিয়াম অ্যাবজর্পশন, এক্সক্রিশন অ্যান্ড মেটাবলিজম ইজ রেগুলেটেড বাই। তাহলে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন, এক্সক্রিশন, মেটাবলিজম রেগুলেটেড হয় কি কিভাবে? হ্যাঁ, কোন কোন হরমোন দিয়ে? প্যারাথরমোন, প্যারাথরমোন, ক্যালসিটোনিন, ভিটামিন ডি, থাইরয়েড, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এখানে দেখেন কতগুলো হরমোনের নাম দেওয়া আছে। হরমোনস রেসপন্সিবল ফর ক্যালসিয়াম হোমিওস্টেসিস, পিটিএইচ, ক্যালসিট্রয়েল, ক্যালসিটোনিন। অন্যান্য কিছু হরমোন আছে, গ্লুকোকর্টিকয়েড, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, এগুলো। ফ্যাক্টরস ইনহিবিট গ্লুকাগন সিক্রেশন। হ্যাঁ, কোন কোন ফ্যাক্টর গ্লুকাগন সিক্রেশন ইনহিবিট করে? ইনসুলিন, তারপর হচ্ছে সোমাটোস্ট্যাটিন, গ্লুকোজ এবং সিক্রেটিন। শুধুমাত্র কর্টিসলটা ইনহিবিট করে না, বাকি সবাই করে। এখানে দেখেন ইনহিবিটরস কারা কারা গ্লুকাগন ইনহিবিট করে: গ্লুকোজ, সোমাটোস্ট্যাটিন, সিক্রেটিন, ইনসুলিন। তাহলে এখানে শব্দ আছে যে গ্লুকোজ, সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন, ইনসুলিন। ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালিতে কি কি হবে? অ্যাক্রাল এনলার্জমেন্ট হবে। হ্যাঁ, অ্যাক্রাল এনলার্জমেন্ট, হাত পা বড় বড় হয়ে যাবে। বিফোর পিউবার্টি না, আফটার পিউবার্টি। প্রোট্রুশন অফ দি ব্রো অ্যান্ড জ, ট্রু। হাইপার সিক্রেশন অফ দি প্রোল্যাক্টিন, ট্রু। হাইপার সিক্রেশন অফ দি ইনসুলিন না, ফলস। তাহলে এ সি ডি ট্রু। হ্যাঁ, এখানে অ্যাক্রোমেগালি কাকে বলে দেয়া আছে? হাইপার সিক্রেশন অফ দি গ্রোথ হরমোন। আফটার ইউনিয়ন অফ দি এপিফিসি ডায়াফিসিস, কি কি ক্লিনিক্যাল ফিচার এখানে পাওয়া যায়? এনলার্জমেন্ট অফ দি হ্যান্ডস অ্যান্ড ফিট, প্রোট্রুশন অফ দি জ, প্রমিনেন্ট সুপ্রাঅরবিটাল রিচ। ঠিক আছে, সফট টিস্যু চেঞ্জ হয়। মেটাবলিক ইফেক্ট, গ্লুকোজ ইনটলারেন্স, ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো হতে। কজেস অফ দি গাইনিকোমেশিয়া। গাইনিকোমেশিয়া যদি কারণগুলো কি কি? গাইনিকোমেশিয়া একটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম যদি হয়, তাহলে গাইনিকোমেশিয়া হতে পারে। হাইপার থাইরয়েডিজমের মধ্যে দেখবেন যে দেয়া আছে। স্পাইরোনোল্যাকটোনে হয়, লিভার সিরোসিসে হতে পারে। ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি না, এক্সেস ইস্ট্রোজেন। হ্যাঁ, আর প্রোল্যাক্টিনের মধ্যে তো হবে না। তাহলে গাইনিকোমেশিয়ার কজ দেখেন: ইস্ট্রোজেন এক্সেস, হাইপোগোনাডিজম, লিভার ফেলিওর, ইস্ট্রোজেন সিক্রেটিং টিউমার, বিভিন্ন ড্রাগস। এর মধ্যে একটা আছে স্পাইরোনোল্যাকটোন, এটা কিন্তু গাইনিকোমেশিয়া হতে পারে। ইন্ডিকেটরস ইউজ ফর মেজারমেন্টস অফ প্লাজমা। প্লাজমা মেজারমেন্টের জন্য আমাদের কি কি ইন্ডিকেটর? ট্রাইটিয়াম অক্সাইড, তারপর হচ্ছে মেনিটলে। এর মধ্যে ইভান্স ব্লু, এটা দিয়ে প্লাজমার ইন্ডিকেটর মাপা হয়। আর রেডিও ইমিউনো সরভেন্ট আছে, মানে RISA, রেডিও আয়োডিনেটেড সেরাম অ্যালবুমিন, RISA। তাহলে এই দুইটা দিয়ে, রেডিও আয়োডিনেটেড সেরাম অ্যালবুমিন, এই দুইটা দিয়ে আমাদের প্লাজমা মাপা হয়, ইন্ডিকেটরস অফ প্লাজমা, ইভান্স ব্লু। আর ট্রাইটিয়াম অক্সাইড এবং অ্যান্টিপাইরিন, এই দুইটা দিয়ে টোটাল বডি ওয়াটার মাপা হয়। এবং মেনিটল দিয়ে ইসিএফ মেজার করা হয়। ঠিক আছে, তাহলে কোশ্চেনে দেখেন এখানে ট্রাইটিয়াম অক্সাইড দিয়ে টোটাল বডি ওয়াটার, ইভান্স ব্লু দিয়ে প্লাজমা, মেনিটল দিয়ে ইসিএফ, রেডিও আয়োডিনেটেড সেরাম অ্যালবুমিন, এটা দিয়েও প্লাজমা, আর অ্যান্টিপাইরিন দিয়ে টোটাল বডি ওয়াটার মাপা হয়। তাহলে এখানে আনসার হচ্ছে আমাদের বি এবং ডি। এভিডেন্স অফ হিমোলাইটিক এনিমিয়া, অর্থাৎ হিমোলাইসিসের এভিডেন্স গুলো কি? প্রেজেন্স অফ পলিক্রোমেটিক সেলস, ট্রু। পলিক্রোমেশিয়া হবে।
এলডিএসটা হাই হতে পারে, রেটিকুলোসাইট নর্মাল থাকে না, রেটিকুলোসাইটোসিস হয়। আর কুমস টেস্টটা পজিটিভ থাকে হিমোলাইটিক অ্যানিমিয়া, তাই না? আর কনজুগেটেড না, আনকনজুগেটেড বিলিরুবিন বাড়ে। ইজি কোশ্চেন ছিল, এ বি ডি হলো ট্রু। এখানে দেয়া আছে হলমার্কস অফ হিমোলাইসিস। ইম্পর্টেন্স অফ নর্মাল বডি পিএইচ। নর্মাল বডি পিএইচ এর গুরুত্বটা কি? খুব সহজ কোশ্চেন। এ নাম্বার সাপোর্টস অপটিমাম এনজাইম অ্যাক্টিভিটি, অর্থাৎ পিএইচ যদি নর্মাল না থাকে বডির এনজাইম অ্যাক্টিভিটি অপটিমাম হবে না। মেনটেন্স বডির অফ নেটিভ মলিকুলার ফর্ম অফ বায়োমলিকুল, অর্থাৎ বিভিন্ন বায়োমলিকুলের যে নেটিভ ফর্ম সেটাও মেনটেন করে পিএইচ। মেনটেন এক্সটার্নাল এনভায়রনমেন্ট না, এটা ফলস। মেনটেন ইন্টারনাল এনভায়রনমেন্ট। মেনটেন সেলুলার অ্যাক্টিভিটি, সেলুলার অ্যাক্টিভিটিটা মেনটেন করে। হ্যাঁ, মেনটেন সেলুলার অ্যাক্টিভিটি, এটা ট্রু। আর কনসার্ন উইথ কেমিক্যাল কন্ট্রোল অফ রেসপিরেশন, অর্থাৎ রেসপিরেশনের যে কেমিক্যাল কন্ট্রোল, এর মধ্যেও পিএইচ এর একটা খুবই গুরুত্বপূর্ণ রোল আছে। হাইপোক্সিয়া, হাইপারক্যাপনি, অ্যাসিডোসিস, এই তিনটাই রেসপিরেশনকে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আনসার কোনটা? আনসার হচ্ছে এ বি ডি ই, সি নাম্বারটা ফলস, বাকি সবগুলোই নর্মাল পিএইচ এর ইম্পর্টেন্স। তো এখানে দেয়া আছে যে এভিডেন্স ইম্পর্টেন্স অফ নর্মাল বডি পিএইচ, এখানে সাপোর্টস অপটিমাম এনজাইম অ্যাক্টিভিটি, এটা তারপরে মেইনটেইনস ইন্টারনাল এনভায়রনমেন্ট, রেগুলেশন অফ দি রেসপিরেশন। রিগার্ডিং অ্যাসিডিটি অফ এ সলিউশন, অর্থাৎ একটা সলিউশনের অ্যাসিডিটি মানে কি? অ্যাসিডিটি মানে হচ্ছে তা ওই সলিউশনের কতটুকু হাইড্রোজেন কনসেন্ট্রেশন আছে, এবং এই অ্যাসিডিটিটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি অ্যাসিড কন্টেন্ট। এখানে লেখা আছে ইনডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিড কন্টেন্ট, এটা ফলস। ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি বেজ, এটা ফলস। ইনডিরেক্টলি প্রপোর্শনাল টু দি অ্যালকালি, হ্যাঁ, অর্থাৎ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিড অর ইনডিরেক্টলি প্রপোর্শনাল টু দি অ্যালকালি, খুব সহজ জিনিস, এটা অ্যাসিডিটি। আর এটা যে স্কেল দিয়ে মাপা হয় সেটা স্কেলটা হচ্ছে অ্যারিথমেটিক স্কেল, মেজার্ড ইন অ্যারিথমেটিক স্কেল। তাহলে এ ডি ই হলো ট্রু। এখানে দেখেন অ্যাসিডিটি, ব্র্যাকেটে লেখা আছে হাইড্রোজেন অ্যান্ড কনসেন্ট্রেশন অফ প্লাজমা সলিউশন। অ্যাসিডিটি মানে হচ্ছে স্টেট অফ হাইড্রোজেন অ্যান্ড কনসেন্ট্রেশন, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি অ্যাসিড অ্যান্ড ইনডিরেক্টলি প্রপোর্শনাল টু দি অ্যালকালি অর বেস। রিফ্র্যাক্টরি পিরিয়ড অফ কার্ডিয়াক মাসল, অর্থাৎ কার্ডিয়াক মাসলের যে রিফ্র্যাক্টরি পিরিয়ড, এখানে এ নাম্বার বলা হচ্ছে যে কার্ডিয়াক মাসল ইজ রিফ্র্যাক্টরি টু রিস্টিমুলেশন ডিউরিং দি অ্যাকশন পটেনশিয়াল, অর্থাৎ যখন অ্যাকশন পটেনশিয়াল হয় তখন কার্ডিয়াক মাসল ইজ রিফ্র্যাক্টরি। রিস্টিমুলেশনে যখন দেওয়া হলে কার্ডিয়াক মাসলটা রিফ্র্যাক্টরি হয়, অর্থাৎ একটা অ্যাকশন পটেনশিয়াল যখন শুরু হয় তখন নতুন করে অ্যাকশন পটেনশিয়াল আর কার্ডিয়াক মাসল কিন্তু নেয় না, রিফ্র্যাক্টরি। এ নাম্বার ট্রু। বি নাম্বার হচ্ছে নর্মাল রিফ্র্যাক্টরি পিরিয়ড অফ দ্য ভেন্ট্রিকল, ঠিক আছে, 0.25 থেকে 0.3 সেকেন্ড। তারপরে হচ্ছে এডিশনাল রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড একটা থাকতে পারে 0.05 সেকেন্ড, এটাও ট্রু। নর্মাল রিফ্র্যাক্টরি পিরিয়ড অফ দ্য অ্যাট্রিয়াম এত বেশি না, 0.25 থেকে 0.3, এটা তো ভেন্ট্রিকলের। হ্যাঁ, এটা 0.15 সেকেন্ড, খুবই 0.15। তারপরে হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড অফ দ্য অ্যাট্রিয়াল মাসল মাচ শর্টার দ্যান দ্যাট অফ দ্য ভেন্ট্রিকল, অর্থাৎ অ্যাট্রিয়ামের রিফ্র্যাক্টরি পিরিয়ডটা ভেন্ট্রিকলের চেয়ে অনেক কম। তাহলে এ বি সি এবং ই হলো ট্রু, ডি নাম্বারটা ফলস। এখানে খেয়াল করেন যে নর্মাল রিফ্র্যাক্টরি পিরিয়ড অফ দি ভেন্ট্রিকল দেয়া আছে, আর রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড 0.05, আর আমাদের অ্যাট্রিয়ামের রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে 0.15। মারমার্স, কোথায় কোথায় মারমার পাওয়া যায়? এবি ফিস্টুলাতে, যখন আর্টেরিওভেনাস ফিস্টুলা করা হয় তখন মারমার পাওয়া যেতে পারে, মারমার পাওয়া যায়। পেটেন্ট ডাক্টাস আর্টারিওসিসে মারমার পাওয়া যায়, বিভিন্ন হার্ট ভালভ ডিজিজে পাওয়া যায়। চিলড্রেনদের সফট সিস্টোলিক বিনাইন মারমার পাওয়া যেতে পারে। আর সিস্টোলিক মারমার, এটা একটা বিনাইন মারমার, এটা সাধারণত অ্যানিমিয়াতেও এই ধরনের সিস্টোলিক মারমার পাওয়া যেতে পারে। ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স মানে হচ্ছে কোনো একটা ব্লাড ভেসেলের ডিস্টেন্সিবিলিটি, ঠিক আছে, তাহলে এটা ট্রু। ইনভার্সলি রিলেটেড টু ইলাস্টিসিটি, এবং এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি ভলিউম, এবং এটা বলছে যে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি প্রেশার, প্রেশারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল না, এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি ভলিউম। ওকে, ইজ মাচ গ্রেটার ফর আর্টারিজ দেন ভেইন, এটা ফলস। ইজ মাচ গ্রেটার ফর আর্টারিজ দেন ভেইন, এটাও আমাদের ফলস। তাহলে দেখেন যে এটা ডেফিনেশন দেওয়া আছে, যে ক্যাপাসিটেন্স মানে কি ডিস্টেন্সিবিলিটি ইনভার্সলি রিলেটেড টু ইলাস্টিসিটি, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি ভলিউম,
causes of the depresses of the metabolism of the cardiac muscle. বলছে যে মেটাবলিজম অফ দ্য কার্ডিয়াক মাসল কমে যাওয়ার কারণগুলো কি কি? কার্ডিয়াক মাসলের মেটাবলিজম কমে যাওয়ার কারণগুলো কি কি? একটা হচ্ছে যদি কার্ডিয়াক মাসলে অক্সিজেনের ল্যাক হয়, ল্যাক অফ অক্সিজেন, অক্সিজেন যদি কম থাকে তাহলে মেটাবলিজম কম হবে, এটা ট্রু। কার্বন ডাইঅক্সাইড ল্যাক না। আর হচ্ছে যদি এক্সেস অ্যাকুমুলেশন হয় কার্বন ডাইঅক্সাইড তাহলে। আর একটা হচ্ছে ল্যাক অফ সাফিসিয়েন্ট নিউট্রিয়েন্টস যদি না থাকে তখনও মেটাবলিজম কমে যায়। তাহলে এ ট্রু, ল্যাক অফ অক্সিজেন, excess accumulation of carbon dioxide true, lack of sufficient food nutrients এটাও true। তাহলে insufficient blood flow to the cardiac muscle যদি ঠিকমতো blood flow না যায় তখন depress the metabolism of the muscle for 3 reasons। এক নম্বর হচ্ছে lack of oxygen, তিনটা কারণে, excess accumulation of carbon dioxide আর হলো lack of sufficient food nutrients। পরে কোশ্চেন দেখেন যে হার্ট ব্লক বা 3rd degree ব্লক, এখানে পুয়ার কন্ডাকশন ইন দি AV node, AV নোডের কন্ডাকশনটা পুয়ার, PO become dissociated উইথ দি কিউআরএস কমপ্লেক্স, মানে পি এর মতো কিউআরএস এর মতো, মানে পিএফ এর সাথে কিউআরএস এর বা এস এ নোডের সাথে এবি নোডের কোনো কি থাকবে না, কানেকশন বা সম্পর্ক থাকবে না। when conduction between the atria and ventricle low স্লো, অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকলের মধ্যে কন্ডাকশন স্লো না, একদমই ইন্টারাপ্টেড হয়ে যায়, থাকে না, ইনকমপ্লিট না, কমপ্লিট হার্ট ব্লক, পিয়ার ইন্টারভেল লং, ভ্যারিয়েবল পিয়ার ইন্টারভেল হবে না। ঠিক আছে, তাহলে এ বি ট্রু, সি ডি ই হলো ফলস। দেখেন ভমিটিং নিয়ে একটা কোশ্চেন এসেছে যে ভমিটিং অ্যাক্ট হ্যাজ বিন ইনস্টিটিউটেড, দি ফার্স্ট ইফেক্ট ইজ ডিপ ব্রেথ, অর্থাৎ ভমিটিং এর প্রথম ইফেক্টটাই হচ্ছে একটা ডিপ ব্রেথ, এটা ট্রু। এবং ভমিটিং যখন করে কেউ তখন তার হাইওয়েড বোন, রেজিং দ্য হাইওয়েড বোন অ্যান্ড ল্যারিংস টু পুল দি আপার ইসোফেজিয়াল স্ফিংটার ক্লোজ, আপার ইসোফেজিয়াল স্ফিংটার ক্লোজ হলে তার ভমিটিং হবে না, তাহলে এটা হবে সবই ঠিক আছে, তবে আপার স্ফিংটার ওপেন। হ্যাঁ, তাহলে এটা ফলস। ক্লোজিং অফ দি গ্লোটিস টু প্রিভেন্ট ভমিটাস ফ্লো ইনটু দি লাংস, যাতে ভমিটাসটা লাংসের মধ্যে না যায় এই কারণে গ্লোটিসটা ক্লোজ হয়ে যায়। আর লিফটিং দি হার্ট প্লেট টু ক্লোজ দি পোস্টারনারিস, হার্ট প্লেট না, লিফটিং দ্য সফট প্লেট, এটা হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার রিল্যাক্স হয়, এই কারণে এক্সপালশন হতে পারে গ্যাস্ট্রিক কন্টেন্ট আপার থ্রোজেস, যেহেতু লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা রিল্যাক্স হয়ে যায় এই কারণে গ্যাস্ট্রিক কন্টেন্টটা এক্সপালশন হয়ে ভমিটিং এ হেল্প করে। তাহলে এখানে এ সি ই ট্রু, বি এবং বি হলো ফলস। এখানে দেয়া আছে ভমিটিং অ্যাক্ট ফার্স্ট ইফেক্ট হচ্ছে ডিপ ব্রেথ, তারপরে হচ্ছে আমাদের আপার স্ফিংটার ওপেন হবে, হ্যাঁ, তারপরে গ্লোটিস ক্লোজ হবে, তারপর সফট প্যালেট লিফট হয়ে পোস্টেরিয়র নেরিসটা ক্লোজ হয়ে যাবে, এবং আলটিমেটলি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার রিল্যাক্স হয়ে expulsion of the gastric contents upward through the esophagus। Functions of gastric hydrochloric acid, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ফাংশন কি? এটা হচ্ছে প্রোটিনটাকে হাইড্রোলাইসিস করে কিনা, না এরকম নাই, এটা হচ্ছে কনভার্টস পেপসিনোজেন টু পেপসিন, পেপসিনোজেনকে সে পেপসিনে কনভার্ট করে। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট অফ দি এনজাইম মেনটেন করে, ট্রু। স্টিমুলেট গ্যাস্ট্রিক সিক্রেশন, না। আর হচ্ছে ব্যাকটেরিসাইডাল ইনঅ্যাকশন, এটা ট্রু। তাহলে গ্যাস্ট্রিক এসিএল এর ফাংশন খুবই গুরুত্বপূর্ণ, সহজ, দেখেন বিসিই হলো ট্রু। স্টোমাকের এই চেয়েছে যে স্টোমাকের মোটিলিটি ইনক্রিজ হোয়েন ফ্যাট এন্টার দি ডিউডিনাম, অর্থাৎ ফ্যাট যখন ডিউডিনামে যায় তখন স্টোমাকের মোটিলিটি কি হবে? যখন কোনো ফ্যাটি খাবার ডিউডিনামে যায় তখন স্টোমাকের মোটিলিটি কমে যায়। মোটিলিটি ইনহিবিটেড বাই এন্টারোগ্যাস্ট্রোন, স্টোমাকের মোটিলিটি এন্টারোগ্যাস্ট্রোন দিয়ে ইনহিবিটেড হয়। অ্যাবজর্ব ভিটামিন বি12, এখানে ভিটামিন বি12 অ্যাবজর্ব হয় না, এর সাথে এখানে ভিটামিন বি12 যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে আইলিয়ামে যে অ্যাবজর্পশন, এর এসিএলটা ফেরিক ফর্ম থেকে ফেরাস ফর্ম হয়, এটা ট্রু। এবং সিক্রেশন ইনহিবিটেড বাই পেন্টাগ্যাস্ট্রিন, এটা ফলস। তাহলে এখানে দেখেন যে মোটিলিটি সিক্রেশন ইনহিবিটেড বাই ইউরোগ্যাস্ট্রন নামক একটা দিয়ে ইনহিবিটেড হয়। তাহলে পেন্টাগ্যাস্ট্রিন যেটা যে বলা হয়েছে যে সিক্রেশন ইনহিবিটেড বাই, এটা মানে কি? পেন্টাগ্যাস্ট্রিন হচ্ছে এক ধরনের সিনথেটিক পলিপেপটাইড যেটা কার মতো কাজ করে? গ্যাস্ট্রিনের মতো, এটা গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে স্টিমুলেট করে, ইনহিবিটেড না, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে পেন্টাগ্যাস্ট্রিন স্টিমুলেটেড করে। পেপসিন,
পেপসিন দেখেন বলা হচ্ছে যে ইসেনশিয়াল ফর প্রোটিন ডাইজেশনের জন্য, ইসেনশিয়াল কিনা, ইসেনশিয়াল দাও প্রোটিন ডাইজেশনের জন্য পেপসিন। তারপরে এর সিক্রেটেড হয় অ্যাজ পেপসিনোজেন বাই দি প্যারাইটাল সেল অফ দি স্টোমাক, না বাই দি চিফ সেল অফ দি স্টোমাক। পেপসিন ইজ সিক্রেটেড বাই দি চিফ সেল অফ দি স্টোমাক। তারপর বলছে যে পেপসিনোজেন ইজ অ্যাক্টিভেটেড টু পেপসিন বাই গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এটা তো আগেই দেখলাম যে পেপসিনোজেন পেপসিন হবে। আর দি অপটিমাম পিএইচ ইজ বিটুইন 3 and 7, না মাত্র 1 to 3 অপটিমাম পিএইচ। যদি পিএইচ 5 এর বেশি হয় তাহলে পেপসিনটা আর কাজ করতে পারে না, ডিন্যাচার্ড পেপসিন হয়, ডিন্যাচার্ড হয়ে যায় পেপসিন, ডিন্যাচার্ড হয়। এখানে দেখেন পেপসিনের ফাংশন দেওয়া আছে, এটা পড়বেন, আপনাদের আনসার শিট গুলোতে দেওয়া আছে। এসেনশিয়াল না প্রোটিন ডাইজেশনের জন্য। অপটিমাম পিএইচ হচ্ছে 1 to 3, আর পিএইচ যখন 5 এর বেশি হয় তখন পেপসিনটা ডিন্যাচার্ড হয়ে যায়। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কজ, এখানে সবগুলো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কজ: বোন ম্যারো ডিসফাংশন, ইনসেকটিসাইড, বেনজিন, লুপাস এরিথেমাটোসাস, ল্যাক অফ ফাংশনিং বোন ম্যারো। অ্যাগ্লুটিনিনস অর্থাৎ অ্যান্টি এ অ্যান্টি বি আমরা যেগুলো বলি অ্যান্টিবডি, এগুলো কোন বয়সে কিরকম থাকে? বলছে ইমিডিয়েটলি আফটার বার্থ অ্যাগ্লুটিনিন অলমোস্ট 50%, না জন্মের ঠিক পরপর অ্যাগ্লুটিনিন অলমোস্ট 0 থাকে। 2 to 8 months আফটার বার্থ, জন্মের 2 থেকে 8 মাস পর থেকে অ্যাগ্লুটিনিন তৈরি হওয়া শুরু হয়, এটা ট্রু, বি নাম্বার। ঠিক আছে, তারপরে ম্যাক্সিমাম টাইটার সাধারণত 8 থেকে 10 বছর বয়সে অ্যাচিভ হয়, এবং ধীরে ধীরে টাইটারটা কমে যেতে থাকে পরবর্তী লাইফ জীবনে। এবং এই নাম্বার বলছে যে ধীরে ধীরে বাড়তে থাকে কিনা, না 8 থেকে 10 বছরের সবচেয়ে বেশি হয়ে তারপর ধীরে ধীরে এটা কমে যায়। তাহলে বি সি ডি ট্রু, এ এবং ই হলো ফলস। তাহলে দেখেন অ্যাগ্লুটিনিনস এট ডিফারেন্ট এজেস, ইমিডিয়েটলি আফটার বার্থ এটার কোয়ান্টিটিটা হচ্ছে অলমোস্ট 0 থাকে। 2 to 8 months আফটার বার্থ প্রডিউস গ্লুটিনিন, ম্যাক্সিমাম টাইটার 8 থেকে 10 বছর, এই টাইটারটা ধীরে ধীরে কমে যায় তারপরে রিমেইনিং ইয়ার্স অফ দি লাইফ। মেকানিজম রিগার্ডিং এক্সট্রিনজিক পাথওয়ে ফর ইনিশিয়েটিং ক্লটিং, extrinsic pathway, extrinsic pathway for initiate clotting. তাহলে দেখেন এখানে বলা হয়েছে যে এক্সট্রিনজিক পাথওয়েটা একটু আমরা দেখি, যে এটা হলো ইন্ট্রিনজিক পাথওয়ে, এটা হচ্ছে এক্সট্রিনজিক পাথওয়ে। এক্সট্রিনজিক পাথওয়ে কোনো টিস্যু যখন ড্যামেজ হয় তখন টিস্যু থেকে টিস্যু ফ্যাক্টর, এটার একটা নামই হচ্ছে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, এটা রিলিজ হয়। রিলিজ হয়ে ফ্যাক্টর 7 এর সাথে বাইন্ড করে সে ফ্যাক্টর 10 কে অ্যাক্টিভেট করে। অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 প্রথম অ্যাক্টিভেটর তৈরি করে। দেখেন এখানে বলছে যে মেকানিজমস রিগার্ডিং এক্সট্রিনজিক পাথওয়ে ফর ইনিশিয়েটিং রিলিজ অফ টিস্যু ফ্যাক্টর, তাহলে এক্সট্রিনজিক পাথওয়েতে টিস্যু ফ্যাক্টর রিলিজ হবে, এটা ট্রু। ফ্যাক্টর 10 অ্যাক্টিভেশন হবে, ট্রু। এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 টু ফর্ম প্রথম মিন অ্যাক্টিভেটর, এটাও ট্রু। এবং রিলিজ অফ দি টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, এই রিলিজ অফ টিস্যু ফ্যাক্টর মানে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, তাহলে এটাও ট্রু। আর অ্যাক্টিভেশন অফ দি ফ্যাক্টর 11, এটা ফলস। ডি নাম্বারটা সম্ভবত আপনাদের আনসারে ফলস দেওয়া আছে, এটা ট্রু দিবেন, যেহেতু রিলিজ অফ টিস্যু ফ্যাক্টর মানে হচ্ছে রিলিজ অফ টিস্যু থ্রম্বোপ্লাস্টিন। আর ফ্যাক্টর 11টা এক্সট্রিনজিক না, ইন্ট্রিনজিক পাথওয়ে। এই যে দেখেন যে ফ্যাক্টর 11 এটা হচ্ছে ইন্ট্রিনজিক পাথওয়ে। অ্যান্টেরিয়র মোটর নিউরন, অর্থাৎ যে নিউরন সম্পর্কে আমরা যেটা জানি, নিউরনের চেয়েছে একটা নিউরন যদি আমরা দেখি, দেখেন মোটর নিউরন, তাহলে এটা একটা সেল বডি থাকে, এটা একটা সেল বডি বা সোমা বলা হয়। সেখান থেকে একটা এক্সন বের হয়, আবার সেল বডি থেকে ডেনড্রাইট বের হয়, তাই না? তো দেখেন 3টা মেজর পার্টস। তো বলছে অ্যান্টেরিয়র মোটর নিউরন, এই অ্যান্টেরিয়র মোটর নিউরনটা কোথায় কোথায় থাকে? অ্যান্টেরিয়র হর্ন অফ দ্য স্পাইনাল কর্ড, তাহলে এটা ট্রু। এবং এটা 3টা মাইনর না, 3টা মেজর পার্ট থাকে, কি কি? সোমা, এক্সন আর ডেনড্রাইট। সোমা বলছে যে ইজ দ্য মেইন বডি অফ দি নিউরন, হ্যাঁ, তাহলে এটা মাইনর না, এটা হবে মেজর, এটা ফলস। তাহলে এটা মেইন বডি। আর এক্সন হচ্ছে এক্সটেন্ড ফ্রম দি সোমা ইনটু এ পেরিফেরাল নার্ভ দ্যাট লিভস দি স্পাইনাল কর্ড, হ্যাঁ। আর ডেনড্রাইট হচ্ছে বলছে গ্রেট নাম্বারস অফ দি ব্রাঞ্চিং প্রজেকশন অফ দি এক্সন, এক্সনের প্রজেকশন না, এটা হচ্ছে প্রজেকশন অফ দি সোমা। ডেনড্রাইট হচ্ছে প্রজেকশন অফ দি সেল বডি। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে এ, সি ট্রু এবং ডি ট্রু। এ ট্রু, সি ট্রু, ডি ট্রু। কিউটিনিয়াস মেকানোরিসেপ্টর, খুব ইজি কোশ্চেন, 3টা: মার্কেল সেল, রুফিনি কর্পাসল আর মেসনার্স কর্পাসল।
হ্যাঁ, ABADE। টেস্ট বার্ড, যদি একটু দেখি টেস্ট বার্ড গুলো, এটা সাধারণত ডরসাল, টাঙের ডরসালে থাকে। সার্কামভ্যালেন্ট প্যাপিলা গুলো একটু পিছন দিকে থাকে, টাঙের ব্যাকে থাকে। আর যেটা ফাঞ্জিফর্ম প্যাপিলা, ফাইলিফর্ম, এগুলো সামনের দিকে, টিপের দিকে থাকে। Okay? তাহলে এখানে বলছে যে টেস্ট বার্ডস লোকেটেড প্রাইমারিলি অন দি প্যাপিলা অফ দি ভেন্ট্রাল সারফেস অফ দি টাং, না ভেন্ট্রাল না, দেখলাম আমরা ডরসাল সারফেসে থাকে। ফাঞ্জিফর্ম প্যাপিলা বলছে রাউন্ডেড স্ট্রাকচারস নিয়ার দি বেজ অফ দি টাং, না বেইজে না, ফাঞ্জিফর্মটা থাকে টাঙে নিয়ার দি টিপ অফ দি টাং। তাহলে এটাও ফলস, এটাও ফলস, এটাও ফলস। সার্কামভ্যালেন্ট প্যাপিলা, এটা থাকে কোথায়? ইউ, অ্যারেঞ্জড ইন ইউ অন দি ব্যাক অফ দি টাং, ইউ না, এটা অ্যারেঞ্জ ইন ভি শেপ। হ্যাঁ, যে দেখেন অনেকটা ভি শেপের মতো অ্যারেঞ্জড হচ্ছে, এটা ইউ শেপ না, ভি শেপ, এই কারণে এটা ফলস। ইচ টেস্ট বাড কন্টেইনস 500 to 1000 টেস্ট রিসেপ্টর সেল। প্রত্যেকটা টেস্ট বার্ডে সাধারণত 50 থেকে 100টা টেস্ট রিসেপ্টর সেল থাকে। হ্যাঁ, তাহলে এটাও ফলস, 50 থেকে 100। Test receptor cells are modified epithelial cells that respond to chemical stimuli or test nets. এটা ট্রু, এটা হচ্ছে আমাদের ট্রু। তাহলে এখানে একটাই ট্রু, ই নাম্বার, ABCD হচ্ছে ফলস। হোমিওস্ট্যাটিক ফাংশন অফ দ্য কিডনি, কিডনির হোমিওস্ট্যাটিক ফাংশন দেখেন, এটা প্রেশার মেনটেন করে, ট্রু। নিউট্রিশনাল ব্যালেন্স না, ইরিথ্রোসাইট প্রোডাকশন করে, সিক্রেশন মেটাবলিজম এক্সক্রিশন করে, গ্লাইকোজেনোলাইসিস না, গ্লুকোনিওজেনেসিস করে, গ্লুকোনিওজেনেসিস করে, ওকে, গ্লাইকোজেনোলাইসিস করে। তাহলে ACD, এই তিনটা হচ্ছে ট্রু, বি এবং ই হলো ফলস। এখানে অনেকগুলো কিডনির হোমিওস্ট্যাটিক ফাংশন দেয়া আছে। কজেস অফ দি অ্যাটনিক ব্লাডার, আমরা এর আগে যে অ্যাটনিক ব্লাডারটা পড়লাম বা লোয়ার মোটর নিউরন, তার কজ গুলোকে, এটা হচ্ছে ইনজুরি টু দি স্যাক্রাল রিজিয়ন, যদি কোনো ইনজুরি হয়, এবং এটা ট্রু। ড্যামেজ যদি ডরসাল রুট নার্ভ ফাইবার দ্যাট এন্টার দি স্পাইনাল কর্ড, এটাও ট্রু। স্পাইনাল শক না। সিফিলিস, এটা হচ্ছে টেবিস ডরসালিস, এগুলোতে আমাদের অ্যাটনিক ব্লাডার হতে পারে। ফাংশন অফ দি পিসিটি, খুব ইজি কোশ্চেন, ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় 60 to 70%। তারপরে ফাংশন অফ দি পিসিটিতে হাইড্রোজেন রিঅ্যাবজর্পশন হবে না, সিক্রেশন হবে। কমপ্লিট রিঅ্যাবজর্পশন অফ দি নিউট্রিয়েন্টস, আর হচ্ছে অ্যামোনিয়া জেনেসিস। অ্যাঞ্জিওটেনসিন 2, এটা একটা অটাকয়েড, এটা ট্রু। এটা জিএফআর কমায় না, বাড়ায়, ফলস। এএনপি সিক্রেশন বাড়াবে না, এটা ইফারেন্ট আর্টারিউলকে কনস্ট্রিক্ট করে, ট্রু। এবং এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশন করা, এটাও ট্রু। তাহলে এখানে ADE ট্রু। গ্লোমেরুলার ফাংশন টেস্ট, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট, গ্লোমেরুলার ফাংশন টেস্ট, ইজিএফআর টেস্ট, আর এই দুটো হচ্ছে টিউবুলার ফাংশন টেস্ট, CDE। তাহলে AB হচ্ছে ট্রু। ইন দি আপরাইট পজিশন ফলোইং চেঞ্জেস আর প্রেজেন্ট এট দি অ্যাপেক্স অফ দি লাং, লাং এর অ্যাপেক্সে কি কি চেঞ্জ হয় দেখেন, এটা গ্যাননের একটা অ্যাপেক্সে ইন্টারপুলুলার প্রেশারটা নেগেটিভ থাকে, গ্রেটার ট্রান্সমুলার প্রেশার বেশি থাকে, অ্যালভিওলাস বড় থাকে, ইন্ট্রাভেসিকুলার ভাস্কুলার প্রেশারটা কম থাকে, আর লেস ব্লাড ফ্লো থাকে, লেস ভেন্টিলেশন থাকে, এন্ড লেস পারফিউশন থাকে অ্যাপেক্সে। তো এখানে বলছে যে আপরাইট পজিশনে কি কি চেঞ্জ হবে অ্যাপেক্স অফ দ্য লাং এ, ইন্টারপুলুলার প্রেশার মোর নেগেটিভ, ট্রু। গ্রেটার ট্রান্সমুলার প্রেশার, ট্রু। অ্যালভিওলাস গুলা সাইজে বড় হবে, ট্রু। এবং হাই ইন্ট্রাভাস্কুলার প্রেশার না, লো। এবং ভেন্টিলেশন এন্ড পারফিউশনটা কি হবে? হাই হবে, হাই হবে না, লেস হবে, লেস ভেন্টিলেশন পারফিউশন, ফলস। ডি এবং ই হচ্ছে ফলস, ABC ট্রু। বায়োলজিক্যাল অ্যাক্টিভ সাবস্টেন্স স্টোরড এন্ড রিলিজ ইনটু দি ব্লাড, এটা প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন আর ক্যালিক্রোইন। ঠিক আছে, এই যে দেখেন, প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, ক্যালিক্রোইন। পালমোনারি ক্যাপাসিটির ইকুয়েশন গুলো দিয়ে দেওয়া আছে, যে পালমোনারি ক্যাপাসিটি মানে কি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি মানে হচ্ছে ইন্সপিরেট রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম, ঠিক আছে। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, এক্সপেক্টেড রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম। আর ভাইটাল ক্যাপাসিটি মানে হচ্ছে এক্সপেক্টেড রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম, আর একটা হচ্ছে তার সাথে একটা হবে ইনএক্সপেক্টেড রিজার্ভ ভলিউম, তাহলে এটা ফলস। আর টোটাল লাং ক্যাপাসিটি মানে ভাইরাল ক্যাপাসিটি আর রেসিডুয়াল ভলিউম, ট্রু। আর ইনএক্সপেক্টেড ক্যাপাসিটি 36 না, এটা হচ্ছে 35, তাহলে এটা ফলস। ABD হলো ট্রু। এখানে দেখেন ইনএক্সপেক্টেড ক্যাপাসিটি 3500 ml, ইনএক্সপেক্টেড রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি 2300 ml, ভাইরাল ক্যাপাসিটি 4600, টোটাল লাং ক্যাপাসিটি 5800 ml।
ডিউরিং অ্যাক্লিমেটাইজেশন ফলোইং অকার্স। রেসপিরেটরি অ্যালকালোসিস, কারণ আমরা জানি অ্যাক্লিমেটাইজেশনে পিসিও2 কমে যায়, পিসিও2 পিএইচ বেড়ে যায়, রেসপিরেটরি অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস প্রডিউসড। শিফট দি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ টু দি লেফট, এটা ফলস। অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ হবে রাইটে, এটা আপনাদের আনসারে হয়তো বা এটা ট্রু দেয়া আছে, এটা ফলস। ডিক্রিজ ইন রেড ব্লাড সেল 2,3-DPG, 2,3-DPG বেড়ে যায় এবং অক্সিজেনের অ্যাফিনিটি অফ দ্য হিমোগ্লোবিনের প্রতি কমে যায় এবং বেড়ে যায় না। নেট ইফেক্ট হচ্ছে স্মল ইনক্রিজ ইন P50, এটা ট্রু। তাহলে এ ট্রু, ই ট্রু। এখানে দেখেন রেসপিরেটরি অ্যালকালোসিস হবে হাইপার ভেন্টিলেশনের কারণে, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা রাইটে শিফট হবে, ইনক্রিজ 2,3-DPG, ডিক্রিজ দি অক্সিজেন অ্যাফিনিটি অফ দ্য হিমোগ্লোবিন, আর নেট ইফেক্ট হচ্ছে স্মল ইনক্রিজ ইন P50। সেল মেমব্রেন সম্পর্কে একটা কোশ্চেন দেওয়া হয়েছে। সেল মেমব্রেন ইজ এ থিন প্লায়েবল ইলাস্টিক স্ট্রাকচার, এটা ট্রু। তারপরে বলছে যে 7.5 to 10 সেন্টিমিটার না, 10 ন্যানোমিটার, হ্যাঁ এটা ফলস। অলমোস্ট প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি হয়, আমরা সবাই জানি, এবং একটা বেসিক লিপিড বাইলেয়ার থাকে, হ্যাঁ এটা ট্রু। আর লিপিড লেয়ার যেটা, এটা বলছে মিডল অফ দ্য মেমব্রেন ইজ পারমিয়েবল কিনা, এটা ইমপারমিয়েবল সাধারণত। তাহলে এ সি ডি ট্রু। এইচডিএল সিনথেসাইজ এন্ড সিক্রেটেড ফ্রম লিভার এবং ইন্টেস্টাইন, এই দুই জায়গা থেকে এইচডিএল সিক্রেশন হয়, লিভার এবং ইন্টেস্টাইন। এইচডিএল কোথেকে, এইচডিএল এর সোর্স লিভার আর একটা হচ্ছে ইন্টেস্টাইন। ফলোইং আর এনজাইমস অফ রেসপিরেটরি চেইন, খেয়াল করেন যে রেসপিরেটরি চেইনের এনজাইম গুলো কি কি। এনএডিপিএস ডিহাইড্রোজেনেস, সাকসিনেট ডিহাইড্রোজেনেস, সাইটোক্রোম অক্সিডেস, আর একটা হচ্ছে এটিপি সিনথেস। এই চারটা এনজাইম হচ্ছে রেসপিরেটরি চেইন। তাহলে এখানে সাকসিনেট ডিহাইড্রোজেনেস ট্রু, ডিএস ডিহাইড্রোজেনেস ট্রু, আর সাইটোক্রোম অক্সিডেস ট্রু। এটা হবে এটিপি সিনথেস। স্টিয়াটুরিয়া কখন হবে? যদি লাইপেজ না থাকে, তাহলে স্টিয়াটুরিয়া হতে পারে, মানে ইনক্রিজ ফ্যাট ইন দিস টু। আর ডিফেক্টিভ রিঅ্যাবজর্পশন অফ দ্য প্রোটিন না, লিপিড। হাইপারসিক্রেশন অফ এসিএল না, এখানে হাইপারসিক্রেশন অফ এসিএল। প্যানক্রিয়াটিক স্টোন হলে স্টিয়াটুরিয়া হতে পারে। ল্যাক অফ অ্যালানিন না, ল্যাক অফ অ্যালকালাইন সিক্রেশন যদি হয় তখন স্টিয়াটুরিয়া হবে। লাইপোজেনেসিস ইনহিবিটরস, এই ইনসুলিন এবং কার্বোহাইড্রেট মিল, এই দুইটা লাইপোজেনেসিস করে, আর বাকিগুলো হচ্ছে লাইপোজেনেসিস কি করে, ইনহিবিট করে। গ্লুকাগন, এপিনেফ্রিন, কিটো ডায়েট লাইপোজেনেসিসটাকে ইনহিবিট করে। কমপ্লিকেশন অফ ওবেসিটি, ওবেসিটি হলে অস্টিওআর্থ্রাইটিস, গাউট, লো ব্যাক পেইন হতে পারে। ওএসএ মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে, ও অবস্ট্রাকটিভ স্লিপ না, হাইপার না হাইপোথাইরয়েডিজম, জিডিএম হতে পারে। লাং ক্যান্সার হয় না, সাধারণত প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এগুলো হয়। ভিটামিনস ফর গ্লুকোজ মেটাবলিজম, নায়াসিন বা ভিটামিন বি3 লাগে, থায়ামিন, বি1, রিবোফ্লাভিন, বি2 আর বি6। শুধু বি12 ছাড়া সবগুলো ভিটামিনই গ্লুকোজ মেটাবলিজমে প্রয়োজন। এইচবিএ তে যদি আমরা আসি 81, এক নম্বরে দেখেন যে 40 ইয়ার্স ওল্ড ফিমেল প্রেজেন্টেড টু ইমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ সিভিয়ার হেডেক, এক্সামিনেশন করে পাওয়া গেল নেক রিজিট, সিএসএফ করে পাওয়া গেল ব্লাড স্টেন নেচার, গ্লুকোজ নট রেজ, প্রোটিন ইনক্রিজ। তাহলে ডায়াগনোসিস খুবই সহজ, সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। কিভাবে বুঝবো? সিভিয়ার হেডেক আছে, নেক রিজিডিটি আছে, তাই না, আর সিএসএফ এ ব্লাড স্টেন পাওয়া গেছে, তাহলে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। হিমোফিলিয়ার কনফার্ম ডায়াগনোসিস কি? রেইজড এপিটিটি, নরমাল পিটি, ফ্যাক্টর এসএ, কনফার্ম প্লাটেলেট, নরমাল প্লাটেলেট টেস্ট, নরমাল বিটি, একটাই, একটা হচ্ছে ফ্যাক্টর এসএ। এ পেশেন্ট আফটার রিসিভিং মেকানিক্যাল ওভার ভেন্টিলেশন, ওভার ভেন্টিলেশন যদি একটা পেশেন্ট রিসিভ করছে তখন তার রেসপিরেটরি অ্যালকালোসিস হয়েছে। হুইচ অফ দি ফলোইং ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস ক্যান বি ফাউন্ড ইন দিস পেশেন্ট? তাহলে আমরা জানি যে রেসপিরেটরি অ্যালকালোসিসে কি কি হয়? পিএইচ সমানুপাতিক বাইকার্বনেট ডিভাইডেড বাই পিসিও2। যেহেতু ওভার ভেন্টিলেশন হয়েছে তাহলে পিসিও2 কমে যায়, রেসপিরেটরি অ্যালকালোসিসে পিএইচ বেড়ে যায়, তখনই রেসপিরেটরি অ্যালকালোসিস হয়। তাহলে দেখেন লো পিসিও2 হাই পিএইচ, আর এখানে যেহেতু পিসিও2 কম, যখন এটা কম্পেনসেশন করতে যে বাইকার্বনেট লেভেলটা কমে যায়, তাহলে বাইকার্বনেট কম থাকবে। তাহলে এ নাম্বার যেটা পজিটিভ বেজ অ্যাক্সেস না, এখানে নেগেটিভ বেজ অ্যাক্সেস হবে, যেহেতু বাইকার্বনেট লেভেল কম, পিসিও2 লেভেল কম, এটা ট্রু। হাইপার ক্যালিমিয়া না, সাধারণত যে কোনো অ্যালকালোসিসে হাইপোক্যালিমিয়া হয়, অ্যানায়ন গ্যাপ বাড়তে পারে, ব্রিজ থাকে না। আর হাই প্লাজমা বাইকার্বনেট না, প্লাজমা বাইকার্বনেট লো হয়, তাহলে আনসার একটাই, সেটা হচ্ছে লো পিসিও2।
40 years old male admitted in your ward with severe acute pancreatitis. You suspect DIC 2 দিন পরে প্যানক্রিয়াটাইটিস থেকে ইনভেস্টিগেশন করা হয়েছে। কোনটা ডিআইসির পক্ষে যায় না, যেমন প্রলং এপিটিটি, এটা তো ডিআইসির পক্ষে যায়। ফ্যাক্টর 8 কমে গেছে, ফিব্রিনোজেন কমে গেছে, এলিভেটেড এফডিপি, শুধুমাত্র রেইজ ট্রপোনিন আই, এটাই ডিএসির পক্ষে যায় না, বাকি সবগুলো ডিএসির পক্ষে যায়। In an upright person, the apex of the lung compared with the base has less, অর্থাৎ অ্যাপেক্সে কি জিনিস কম থাকে? অ্যাপেক্সে ভেন্টিলেশন পারফিউশন যে রেশিও, এটা অনেক বেশি থাকে 3, তাহলে এটা কম থাকে না। অ্যাপেক্সে ভেন্টিলেশন কম থাকে, লেস ইন্টারপুলার নেগেটিভ প্রেশার মোর হয়। পিও টু পিসিও টু রেশিও লেস না বেশি থাকে, আর লাং ভলিউমটাও কম থাকে না। তো লেস হচ্ছে ভেন্টিলেশন। 72 years old woman is admitted to the acute surgical unit with profuse vomiting. অ্যাডমিশন করে দেখা গেল যে সোডিয়াম 131, পটাশিয়াম 2.2, মানে পটাশিয়াম কমে গেছে অনেক, ঠিক আছে। আর হচ্ছে ইউরিয়া 3.1, ক্রিয়েটিনিন এত, গ্লুকোজ এত। ইসিজি কি ফিচার, অর্থাৎ হাইপোক্যালেমির ইসিজিতে কি ফিচার পাওয়া যাবে? হাইপোক্যালেমিয়ার ইসিজির ফিচারগুলো কি? দেখেন, হাইপোক্যালেমিয়াতে পিআর ইন্টারভ্যাল শর্ট হয় না, প্রলং হয়। কিউটি ইন্টারভ্যালটাও তাহলে আমরা যদি দেখি এখানে হাইপোক্যালেমিয়া, তো এখানে দেখা যাচ্ছে যে শর্ট পিয়ার না, হাইপোক্যালেমিয়াতে সাধারণত প্রলং পিয়ার ইন্টারভ্যাল হয়, ঠিক আছে। শর্ট কিউটি না, প্রলং কিউটি হবে। আর হচ্ছে এখানে ইউ ওয়েভ পাওয়া যাবে, এটাই হচ্ছে আনসার। ই 57 দেখেন, 60 ইয়ার ওল্ড ডায়াবেটিক ফিমেল, সিকেডি, সে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে এসেছে। ক্লিনিক্যাল এক্সামিনেশন করে লাং ফিল ক্লিয়ার, তার মানে তার অ্যাসিড বেস ডিসঅর্ডার হয়েছে। তাহলে কি পাওয়া যাবে? সাধারণত আমরা জানি যে যদি সিকেডি হয়, হ্যাঁ, পেশেন্টের কি কারণে হচ্ছে? ডায়াবেটিসের কারণে। তাহলে তার পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস হয়, তাই না, সিকেডি রোগীদের। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে। এখন বলছে যে কি পাবো? আমরা যে সূত্রটা যদি লিখি, পিএইচ বাইকার্বনেট, এটা হচ্ছে পিসিও2। মেটাবলিক অ্যাসিডোসিস প্রাইমারি ডিফেক্ট হচ্ছে বাইকার্বনেট কমে যাবে, বাইকার্বনেট কমে গেলে পিএইচ কমে যাবে। তাহলে আমার কম্পেনসেশন হতে যে পিসিও2 কমে যাবে, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসে সব কমে। তাহলে দেখেন, যেহেতু অ্যাসিডোসিস, তাহলে হাইপোক্যালেমিয়া হবে না, অ্যাসিডোসিস মানে হাইপার ক্যালেমিয়া, তাহলে এটা ফলস, হাইপার ক্যালেমিয়া পাওয়া যাবে। আর পিএইচ কি হবে? রেইজ হবে না, পিএইচ কমে যাবে, এটাও ফলস। বাইকার্বনেট রেইজ হবে না, কমে যাবে, এটাও ফলস। যেহেতু পিএইচ পিএইচ যেহেতু কমে যায়, রেইজড হয় না, কমে যায়, তাহলে তার হাইড্রোজেন আয়ন বেড়ে যাবে, কমে যাবে না। এখানে লেখছে হাইড্রোজেন লেস দেন 40, মোর দেন 40, ঠিক আছে। পিএইচ কম, হাইড্রোজেন বেশি। আর পিসিও2 কমে যাবে, পিসিও2 কত নিচে কমে যাবে? 40-এর নিচে কমে যাবে। তাহলে এইটাই ট্রু, আনসার হচ্ছে 87-এর এ। তাহলে এতে হাইপোক্যালেমিয়া না, হাইপার ক্যালেমিয়া। পিএইচটা কমবে, বাইকার্বনেট কমবে, হাইড্রোজেন আয়ন বেড়ে যাবে, আর পিসিও2 কমে যাবে লেস দেন 40। 40 ইয়ার ওল্ড উইম্যান আন্ডারওয়েন্ট টোটাল থাইরয়েডেক্টমি করা হয়েছে, একটা 40 বছরের মহিলা। ফলিকুলার কার্সিনোমা অফ দি থাইরয়েড গ্ল্যান্ড, কোন ইফেক্ট হবে? যেহেতু থাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলছে, তাহলে T3 T4 কমে যাবে, আর টিএসএস লেভেল বেড়ে যাবে। তাহলে T3 T4 এলিভেটেড না, কমে যাবে, T3ও বাড়বে না, এলিভেটেড টিএসএস লেভেলটা বেড়ে যাবে, নেগেটিভ ফিডব্যাক। তাহলে ডি হলো ট্রু। তবে 89 দেখেন, এ 7 year old boy 5 feet 1 inch tall or worried that might have stop growing. নিচের কোন হরমোনটা দায়ী তার ফিউশনের জন্য বা গ্রোথটা বন্ধ করার জন্য? যেমন গ্রোথ হরমোন তো আরো গ্রোথ করবে, তাহলে এটা দায়ী না। টেস্টোস্টেরনও ফিউশন করে না, আর্টিফিশিয়াল ফিউশন। সোমাটোস্ট্যাটিনও করে না। থাইরক্সিনও গ্রোথ করে, গ্রোথে বাধা দেয় না। শুধুমাত্র ইস্ট্রোজেনটাই একটা হরমোন যেটা গ্রোথে বাধা দেয়, তাহলে ডি নাম্বারটা হচ্ছে ট্রু, ফিউশন করে। 90, a patient come to emergency department resuscitate with hypertonic saline, following which parameter will be decreased for using this fluid? তাহলে একটা পেশেন্ট আসলো,
হ্যাঁ, তাকে আমি হাইপোটনিক স্যালাইন দিয়ে চিকিৎসা করলাম। তাহলে হাইপোটনিক স্যালাইন দিলে ইসিএফ এর ভলিউম কি হবে? বেড়ে যাবে। ইসিএফ এর টনিসিটি কমে যাবে, দ্যাট মিনস তার সোডিয়ামের লেভেলটা কমে যাবে, সেটাই চেয়েছে। দেখেন, ইসিএফ ভলিউম হুইচ প্যারামিটার উইল বি ডিক্রিজ, ইসিএফ ভলিউম তো কমবে না, বাড়বে। তাহলে এটা আইসিএফ ভলিউমও বাড়বে। কেন? কারণ যেহেতু ইসিএফ ভলিউম কম, ইসিএফ এর টনিসিটি কম, ফ্লুইড সব ইসিএফ থেকে আইসিএফ এ চলে যাবে, তখন আইসিএফ এর ভলিউমও বেড়ে যাবে। প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন কমে যাবে, কারণ এটা যেহেতু মানে হাইপারটনিক ফ্লুইড, এই কারণে সোডিয়াম, টোটাল বডি ওয়াটার বাড়বে, বডির সোডিয়াম কন্টেন্ট কিন্তু টোটাল বডি সোডিয়াম কন্টেন্ট বেড়ে যাবে, শুধুমাত্র প্লাজমা সোডিয়াম কন্টেন্টটা কমে যাবে। তো সি নাম্বারটা ট্রু। হুইচ ইজ দ্য মেইন বাফার ইন ইসিএফ ফ্লুইড, ইসিএফ ফ্লুইডের মেইন বাফার হচ্ছে আমাদের বাইকার্বনেট বাফার। মেইন বাফার ইন ইসিএফ ফ্লুইড হচ্ছে বাইকার্বনেট। তাহলে ইসিএফ এর মেইন বাফার হচ্ছে বাইকার্বন বাফার, আইসিএফ এর বাফার হচ্ছে প্রোটিন এবং ফসফেট বাফার। A newborn baby is brought to hospital with convulsion and after investigation দেখা গেল যে তার প্লাজমা গ্লুকোজ নর্মাল, কিন্তু সিএসএফ গ্লুকোজ করে দেখা গেল লো। তার মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা কনজেনিটাল গ্লুট 1 ডেফিসিয়েন্সি। যদি এই ধরনের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে ব্লাড গ্লুকোজটা নর্মাল থাকে কিন্তু সিএসএফ গ্লুকোজটা লো থাকে নিউবর্ন বেবিদের। তাহলে ইনফ্যান্টস উইথ কনজেনিটাল গ্লুট 1 ডেফিসিয়েন্সি। A person ECG, a person's electrocardiogram, no P wave, but has normal QRS complex and normal T wave. তার পেসমেকার কোথায় বসেছে? আমরা জানি সাধারণত একটা রোগীদের এসএ নোডে বা এভি নোডে পেসমেকার বসানো হয়। যদি এসএ নোডে পেসমেকার বসানো হতো তাহলে পি ওয়েভ পাওয়া যেত। তার মানে যেহেতু পি ওয়েভ পাওয়া যায় নাই, তার মানে হচ্ছে হয় এভি নোডে বসাইছে, এভি নোডে বসাইছে, তারপরে এই কারণে কিউআরএস কমপ্লেক্স সব সুন্দর পাওয়া গেছে। যদি এর নিচে কোথাও বসাইতো, এভি নোডের নিচে, তাহলে কিন্তু কিউআরএস কমপ্লেক্স এত ইজিলি তো ক্লিয়ারলি পাওয়া যেত না। বলছে যে পিওএফ নাই কিন্তু নর্মাল কিউআরএস কমপ্লেক্স, তাহলে তার পেসমেকার কোথায়? এভি নোডে, এই কারণে কিউআরএস কমপ্লেক্স পাওয়া গেছে। 60-year-old ম্যান প্রেজেন্টেড উইথ এন্ট্রাল গ্রোথ, হ্যাঁ মানে স্টোমাকের এন্ট্রামে গ্রোথ হয়েছে, এন্ট্রামে বায়োপসি নেওয়া হইলো এন্ট্রাম এবং ডিউডেনা, দুই জায়গা থেকে, এন্ট্রাম ডিউডেনা। হুইচ অফ দি ফলোইং হরমোন ক্যান বি ফাউন্ড ইন টিস্যু হোমোজেনাস ফ্রম বোথ লোকেশন, মানে দুই জায়গায় সেম কোন টিস্যুটা পাওয়া যাবে? এটা হচ্ছে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন স্টোমাকে পাওয়া যাবে, আবার ডিউডেনামে পাওয়া যাবে। 5 years boy presented with the complaints of vomiting, enlargement of the head and convulsion. Examination করলে papilledema পাওয়া গেল, diagnosed as a case of communicating hydrocephalus. Occlusion which following would lead? এটা হচ্ছে একটা হাইড্রোকেফালাসের ছবি। এখানে দেখেন এই যে এটা হচ্ছে ভেন্ট্রিকল, এগুলো এই ভেন্ট্রিকল গুলো কিন্তু বড় হয়ে গেছে। এখন যদি কিন্তু সবগুলো ভেন্ট্রিকল সমানভাবে বড় হয়েছে, তার মানে একটার সাথে আর একটা কমিউনিকেশন আছে, কমিউনিকেশন ঠিক আছে। যদি এই কমিউনিকেশনে কোনো প্রবলেম থাকে, তখন হবে অবস্ট্রাকটিভ বা নন কমিউনিকেটিং হাইড্রোকেফালাস। আর যদি কমিউনিকেশনে কোনো প্রবলেম না থাকে, শুধুমাত্র এই যে অ্যারাকনয়েড ভিলাইতে বা অ্যারাকনয়েড গ্রানুলেশনে যে সিএসএফ অ্যাবজর্পশন হয়, সেখানে যদি কোনো প্রবলেম থাকে, তখন হবে কমিউনিকেটিং হাইড্রোকেফালাস। তাহলে এখানে বলেই দিচ্ছে যে কমিউনিকেটিং হাইড্রোকেফালাস, তাহলে প্রবলেম কোথায়? অ্যারাকনয়েড ভিলাইতে, ভেন্ট্রিকলের সমস্যা না, অ্যারাকনয়েড ভিলাইতে প্রবলেম। 96. In the presence of the vasopressin or ADH, the greatest fraction of the filtered water is absorbed. অর্থাৎ এডিএইচ এর উপস্থিতিতে সবচেয়ে বেশি ওয়াটার কোথায় রিঅ্যাবজর্ব হয়? অ্যাবজর্ব হয়। এডিএইচ থাকুক বা না থাকুক, সবচেয়ে বেশি ওয়াটার রিঅ্যাবজর্ব হয় কোথায়? প্রক্সিমাল টিউব। অ্যামাউন্ট অফ লিভার গ্লাইকোজেন, লিভারে সাধারণত কতটুকু গ্লাইকোজেন থাকে? বলা হয় 80 to 100 গ্রাম গ্লাইকোজেন থাকে, মাসলে বেশি থাকে 300 থেকে 400 গ্রাম। নিকটেলোপিয়া, নিকটেলোপিয়া মানে হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। এটা কি কারণে হয়? অকার্স ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ, এ ডেফিসিয়েন্সির কারণে নিকটেলোপিয়া। হুইচ অফ দি ফলোইং ইজ অ্যান ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার ইন দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিচের কোনটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার? যেগুলো দেয়া আছে নরএপিনেফ্রিন, গ্লুটামেট, গাবা, সেরোটোনিন, হিস্টামিন। আমরা জানি যে গাবাটাই হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। A pregnant lady of 28 weeks asthma and takes beta agonist for asthma. She is also suffering from GDM and insulin. Effect of beta agonist on blood glucose. তাহলে বিটা অ্যাগনিস্ট লেভেলটা কি করে? ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়ায় দেয়, হাইপারগ্লাইসেমিয়া করে।
ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়, হাইপার গ্লাইসেমিয়া। বিটা অ্যাগনিস্টটা ইনসুলিন গ্লুকাগন দুইটাই বাড়ায়, ফাইনাল রেজাল্টস ইন ইনক্রিজ গ্লুকোজ লেভেল। তো এটা ছিল হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন এসবিএ। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এটা পরবর্তীতে হয়তো আপনারা যখন রেকর্ডেড এটা পড়বেন, আগে এক্সাম দেওয়ার পরে তারপরে যদি যে কোশ্চেনগুলোতে সমস্যা থাকবে, প্রবলেম থাকবে, সেগুলো এখান থেকে আপনারা দেখে নেবেন। তো আশা করি আপনাদের সবার প্রিপারেশন ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি ভালো হয়েছে এবং এক্সাম ভালোভাবে দিয়েছেন। আর সামনে যেহেতু পরীক্ষা চলে আসছে খুব কাছাকাছি, তো আপনারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, এক্সামগুলো প্রত্যেকটা এক্সাম দেওয়ার ট্রাই করবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ পরীক্ষা চান্সের ক্ষেত্রে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।